এটা হলো গিয়ে সত্যি কথা যদি যেটা আমরা ভাইভাতে বলতে পারব না। ইয়েস, যেগুলা হচ্ছে নতুন একদম। যেমন আমার জন্য ইংলিশ লিটারেচারটা ছিল একদমই নতুন। একটা পার্টিকুলার দেশে থেকে অন্যান্য দেশের যেই আপনি সার্ভিসটা কন্ডাক্ট করছেন, সেটা আসলে কিভাবে করেন? অবশ্যই প্রতিটা দেশের কালচার একটার জি। সাথে ভিন্ন। আপনি যখন পররাষ্ট্রতে কাজ করছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়, তখন কি এই ইঞ্জিনিয়ারিং নলেজ গুলো আপনার কোনো কাজে দিয়েছে? আসলে কালচারের দিক থেকে চিন্তা করলে নাইরোবির ইতিহাস বেশ মানে ভালো। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্যারিয়ার টকসে। আজকে আমি আপনাদের সাথে আছি নুরুন নাহার ইরিনা এবং আমাদের সাথে আছেন সাব্বির ভাইয়া। ভাইয়া বর্তমানে কর্মরত আছেন 3rd সেক্রেটারি অ্যান্ড হেড অফ চ্যান্সেরি হিসেবে আ বাংলাদেশ হাই কমিশন, নাইরোবি, কেনিয়াতে। ভাইয়া কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। কেমন আছো তুমি? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ। তো ভাইয়া কেমন লাগছে অনেকদিন পর দেশে এসে? কয়দিন ছিলেন আপনি ওখানে? ওখানে আমি পোস্টিং এ গেলাম গত বছরে। আচ্ছা, আসলে ঠিক গত বছর না, ২০২৩ এর ডিসেম্বরে। তো আমার 2023 এ। ১ বছর ১ মাস হয়েছে। তো এখন আপনি বাংলাদেশে ঘুরতে আসছেন। একটা এমার্জেন্সিতে আসলে আ বাংলাদেশে আসা। আচ্ছা। আ ভাইয়া কেমন লাগছে? মানে হুট করে বাংলাদেশ থেকে একটা জায়গায় পোস্টিং পেলেন নাইরোবি, কেনিয়া। এখানে আপনার এক্সপেরিয়েন্সটা কেমন? আপনার দিনকাল কেমন যাচ্ছে সেখানে? আসলে এক্সপেরিয়েন্সটা আ একটু মিক্সড টাইপের। মানে আমরা যখন একটা জায়গায় থাকি, ওই জায়গাটাতে আসলে বড় হয়ে ওঠা, বেড়ে ওঠা সবকিছুর পরে একদম নতুন একটা পরিবেশে যখন আমি যাব, আ এবং সেখানে আমাকে থাকতে হবে মোটামুটি ৩ বছর আমাদের যে টেনিউরটা হয়। তো এই সময়টাতে আসলে গুছিয়ে উঠতে শুরুতে একটু সমস্যা হয়। একটা জায়গা পরিবর্তনের যে মানে জড়তা বা ইনারশিয়াটা কাজ করে। তো শুরুর দিকে এটাতে একটু সমস্যা হয়। কিন্তু মোটামুটি গুছিয়ে ওঠার পর বেশ ভালোই লাগে। আর যদি স্পেসিফিক্যালি নাইরোবির কথা বলি, নাইরোবি খুবই সুন্দর একটা শহর। আ ইস্ট আফ্রিকান ডিপ্লোমেসির হাব বলা হয় কেনিয়াকে, এবং কেনিয়াতে ইউএন এর অফিস আছে রিজিওনাল। সাথে আরো ২ টা ইউএন এর আঞ্চলিক কার্যালয় আছে, হেডকোয়ার্টার আছে, ইউনেপ এবং ইউএন হ্যাবিটেট। তো এই কারণে আসলে এখানে মাল্টিপল আ নেশনের মানুষ আছে। নাইরোবিতে অনেকগুলো দেশের দূতাবাসও আছে। তো সবকিছু মিলে প্রচুর বিদেশি এবং মিক্সড একটা কালচার এবং ভাইব্রেন্ট একটা কালচার। তো সবকিছু মিলে ভালোই আছি। যাক। তাহলে ভাইয়া নাইরোবিতে মানে বাংলাদেশ থেকে যখন আপনি নাইরোবিতে গেলেন, অ্যাডজাস্টমেন্ট করতে তো ১ম এ কি কালচার অ্যাডাপ্ট করতে সমস্যা হচ্ছে বা এরকম কিছু? অবশ্যই প্রতিটা দেশের কালচার একটার জি। সাথে ভিন্ন। আপনি যদি মানে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যান সেক্ষেত্রে কি হবে? যে বাংলাদেশ, ইন্ডিয়া কিছুটা একই রকম কালচার। খুব একটা প্রবলেম হবে না। কিন্তু যখনই আমি বাংলাদেশ বা এই সাউথ এশিয়ান কন্টিনেন্ট থেকে আমি চলে যাব ইউরোপে বা আমেরিকাতে বা আফ্রিকাতে বা ল্যাটিন আমেরিকাতে, সেক্ষেত্রে অবশ্যই কালচারের একটা আ মানে ব্যারিয়ার থাকবে। তো ওই ব্যারিয়ারটা কখনোই চাইলেও মানে অতিক্রম করা যায় না। ওই ব্যারিয়ারটার সাথে যেভাবে হোক একটা ব্যালেন্স করে চলতে হয়। তো আসলে কালচারের দিক থেকে চিন্তা করলে নাইরোবির ইতিহাস বেশ মানে ভালো। যদিও কলোনিয়ালিজম এর মধ্যে ছিল, ইংল্যান্ডের আন্ডারে দীর্ঘদিন ছিল। তারপর ওখান থেকে বেরিয়ে আসার পরও এখনো ওরা ইংরেজি ইউজ করে। নিয়ারলি 90% মানুষ ইংরেজিতেই কথা বলে। ওদের একটা ল্যাঙ্গুয়েজ আছে, সোয়াহিলি বলে ওরা। শিখেছেন ভাই? না, সোহেলি শেখা হয়নি। আমি শেখা শুরু করেছিলাম। কিন্তু যখন দেখলাম যে ওরা ইংরেজিতেও খুব কমফোর্টেবল, এবং রাস্তার একদম কেউ একটা সাহায্য চাচ্ছে, এরকম একটা মানুষ ইংরেজিতে এসে আমার কাছে চাচ্ছে সাহায্য বা এমনি কথা বলছে। আমি কোনো একটা সুপারমার্কেটে গেলাম বা কোনো একটা কাঁচা বাজারে গেলাম, সেখানেও ইংরেজিতে কথা হচ্ছে। তখন আর শেখার প্রয়োজন হয়নি। মানে ওদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজও কি ইংলিশ? অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ওরা ২ টা বলে, ইংরেজি এবং সোয়াহিলি ২ দুটোই টাই। বলে। তবে সোয়াহিলি আসলে তানজানিয়াতে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। সেখান থেকে আসলে ইস্ট আফ্রিকার উগান্ডা, কেনিয়া, রুয়ান্ডা এরা অ্যাডপ্ট করেছে। ওকে। ভাই আপনার থেকে অ্যাকচুয়ালি অনেক কিছু জানতে পারলাম নাইরোবি সম্পর্কে। তো ভাই আপনি যে এই ক্যারিয়ারটাতে আসলেন, মানে আপনাকে কি মোটিভেট করেছে যে আপনি ফরেন সার্ভিসে জয়েন করবেন? বি আ স শুরু থেকে বলি একটু। আমার আসলে পড়াশোনা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ। তো বের হওয়ার পরে আমার 37 এর সার্কুলার আমরা পেয়েছিলাম একদম ১ মাসের জন্য। তো ওই সময়টায় ১ মাসে আসলে চিন্তা ছিল যে বিসিএস এর দিকে কি যাবো? নাকি আমার ইলেকট্রিক্যাল ফিল্ডে থাকবো, অর্থাৎ পাওয়ার সেক্টরে থাকবো। এটা নিয়ে একটু কনফিউজ ছিলাম। তো পরবর্তীতে আসলে পাওয়ার সেক্টরে থাকার চিন্তাই করলাম, এবং 37 তে আসলে এপ্লাই করা হয়নি ওই ১ মাসের জন্য। আ মানে চিন্তাটা ১ তখন মাস ছিল টাইম বাট হ্যাঁ, ১ আপনি মাস এপ্লাই সময় ছিল। করেননি। আমরা ২০১৬ হচ্ছে মার্চে বের হলাম। ওটা এপ্রিলের লাস্ট ডেট ছিল মনে আচ্ছা। হয়। যতদূর মনে পড়ে ২০১৬ র কথা বলছি। তো ওই সময় এপ্লাই আর করা হয়নি। তো পরবর্তীতে হচ্ছে আ ইঞ্জিনিয়ারিং জবে ঢুকলাম। যেমন আমার এই ফরেন সার্ভিস আসার আগে আমার আরো ২ টা জব ছিল এর আগে, এবং ২ টাই ইঞ্জিনিয়ারিং জব ছিল।
শুরুতে 2016তেই আমি জয়েন করি শিক্ষা মন্ত্রণালয়ে সহকারী প্রোগ্রামার হিসেবে। তো আমার অফিসটা ছিল একদম বরগুনায়, সাউদার্ন পার্ট অফ বাংলাদেশে। তো ওখানে জেলা শিক্ষা অফিসে পোস্টিং ছিল, কিন্তু মাদার মিনিস্ট্রি ছিল এডুকেশন মিনিস্ট্রি, যেটা আর কি। তো ওখানে আমি দীর্ঘ প্রায় 2 বছরের একটু বেশি সময় কাজ করি, এবং ওই কাজ থেকে ওই সময়টা থেকেই আসলে বিসিএস এর দিকে অ্যাপ্লাই করার একটা চিন্তা শুরু হয়। যেমন তার পরের বছর 2017তে 38-এর সার্কুলার দেয়। তো সার্কুলার দেওয়ার পর আসলে ঝোঁকের বসে অ্যাপ্লাই করে ফেলা, যে একটা চাকরি যেহেতু সার্কুলার এসেছে, সে অ্যাপ্লাই করে রাখি। তো অ্যাপ্লাইটা করে একটা চয়েস লিস্ট দিয়ে মোটামুটি দিয়ে রেখেছিলাম যে থাকুক, যখন পরীক্ষার ডেটটা আসবে তখন একটু পড়াশোনা শুরু করব। বাট পরবর্তীতে অ্যাপ্লাই করার পরে বেশ কয়েকটা ফ্রেন্ডও দেখলাম অ্যাপ্লাই করেছে, এবং অনেকেই এটা নিয়ে বেশ কথাবার্তা বলছে যে হ্যাঁ, বিসিএসটা এখন ক্যারিয়ার প্ল্যানিং এর জন্য বেশ ভালো হবে, অনেকে এরকম বলছিল। তো পরবর্তীতে ওই চিন্তা থেকে আসলে একটু সিরিয়াস হয়ে বই টই কিনলাম, কিনে পড়া শুরু করলাম। তো এরপরেও আমি আরেকটা জব করি ওই শিক্ষা মন্ত্রণালয়ের চাকরিটা ছেড়ে। সেটা ছিল বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে সহকারী প্রকৌশলী ব্রডকাস্টিং। সংসদ বাংলাদেশ টেলিভিশনের ব্রডকাস্টিং এর দায়িত্ব ছিল। তো ওইটা থেকে পরবর্তীতে আসলে ওখানেও প্রায় 2 বছরের মতো করে দেন আমি মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সে জয়েন করি 2021-এ। তার মানে ভাই আপনি যখন আপনার ফরেন মানে বিসিএস জার্নিটা কন্টিনিউ করছেন তখন আপনি চাকরিরত ছিলেন, তাই তো? হ্যাঁ, আমি তো চাকরিরত ছিলাম। আপনি একটু আমাদের ভিউয়ার্সদের সাথে শেয়ার করতে পারবেন কাইন্ডলি যে আপনার জার্নিটা কেমন ছিল? চাকরির পাশাপাশি আপনি বিসিএস এর মতো একটা কঠিন পরীক্ষাকে পার করেছেন। হ্যাঁ, অবশ্যই একটু কষ্ট ছিল। শুরুর দিকে এপ্লাই করেছিলাম তো বললামই 2017-তে। তো ওই সময়টাতে আসলে আমি বরগুনা, বরিশাল আসা যাওয়া করতাম। তো এই আসা যাওয়ার মাঝেই আমার পড়াশোনার সবকিছু ছিল। অর্থাৎ আমি সপ্তাহে ওয়ার্কিং ডে গুলোতে থাকতাম বরগুনাতে, আবার উইকেন্ডে চলে আসতাম বরিশালে। ওখানে আমার বাসা ছিল। তো এই আসা যাওয়ার মধ্যেই মোটামুটি পড়াশোনা শুরু করি। সো একটু কষ্ট হয়েছিল, যেহেতু আ বরিশাল থেকে বরগুনা একটা 3.5 ঘন্টার জার্নি। তো যাওয়া আসা, এসে আবার বাসায় উইকেন্ডে একটু সময় দেওয়া, পড়াশোনা করা, এর মধ্যে আবার ওখানে চাকরিতে থাকা অবস্থায় ওখানেও পড়াশোনা করার চেষ্টা করেছিলাম কিছু। তো আসলে প্রিলির জন্য খুব বেশি আ মানে এফোর্ট দিতে পেরেছি বলব না, আবার একদম কমও দেইনি। মানে যেসব জায়গাগুলোতে হচ্ছে আমার মনে হয়েছিল যে আমার জন্য একটু কঠিন হবে, একটু নতুন হবে, সেই জায়গাগুলোতে আমি বেশ এফোর্ট দিয়েছিলাম। আর মোটামুটি আমার কিছু স্ট্রং জোন ছিল। এটা তো স্বাভাবিক, একজন ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ারিং সায়েন্সে হিসেবে। পড়ুয়া স্টুডেন্ট হিসেবে আমি বলব। ম্যাথ, মেন্টাল অ্যাবিলিটি বা সায়েন্স, কম্পিউটার, এই অংশগুলোতে ডেফিনিটলি আমার একটা ভালো দখল ছিল। তো ওটা আমাকে হেল্প করেছিল কিছুটা কাভার করতে। আর ইংরেজি, বাংলা সাহিত্য আমার এমনি থেকেই পছন্দ ছিল অনেক আগে থেকেই। ছোট থেকেই হচ্ছে বাংলা অনেক গল্প, উপন্যাস, নাটক এগুলোর মধ্যে পড়াশোনা করেছি। তো মাঝে, মাঝে একটু লেখালেখিও করতাম। তো সবকিছু মিলে আ মানে বিসিএস এর প্রিলি সিলেবাসটাই খুব একটা ভীতিকর মনে হয়নি। তখনকার জন্য মনে হয়েছিল যে আমার একটা মিনিমাম নম্বর পেলে এট লিস্ট আমি প্রিলিটা পাস করতে পারব। তো আমার টার্গেটটা ছিল হচ্ছে প্রিলির টিকেটটা মানে রিটেনের টিকেটটা অর্জন করা। যে প্রিলিটা পাস করব, করার পর যেভাবে হোক রিটেনটাকে আমি ম্যাক্সিমাইজ করব। মানে প্রিলিতে তো আর 100% মার্কস পাওয়া লাগবে এমন কোনো কথা নেই। না, অবশ্যই নেই। 100% এর টার্গেটও করিনি। যেমন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সটা পড়ার সময় একটু মানে ঝামেলায় পড়েছিলাম। অনেক বড় সিলেবাস। বাংলাদেশ অ্যাফেয়ার্সও তাই। তো আবার আমি আপডেট একটু হতে থাকে হ্যাঁ, আপ টু কন্টিনিউয়াসলি। ডেট থাকা, কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক বিষয়াবলী সম্পর্কে ওয়াকিবহাল থাকা। তো এই ব্যাপারগুলো একটু কষ্টকর ছিল। সো এইজন্য হচ্ছে কয়েকটা সেগমেন্টে ভাগ করে নিলাম। যে সাপোজ মানে প্রিলির এই পার্টগুলা যেগুলা হচ্ছে আ মানে প্রায়শই প্রশ্ন আসে। যেমন আমি শুরুতে করেছিলাম যে একটা প্রশ্ন ব্যাংক কিনে নিলাম। প্রশ্ন ব্যাংক কিনে ১০ থেকে ৩৭ পর্যন্ত তখনকার প্রশ্ন আরকি। পুরো আমি প্রশ্ন ব্যাংকগুলাকে ঝালাই করলাম যে কি টাইপের প্রশ্ন আসে বা কি প্যাটার্নের প্রশ্ন আসে। অ্যানালাইসিস। এনালাইসিস করা। ইভেন আমি তখনও পড়া শুরু করি নাই কোন টপিকসে। তারপরেও আমি চেষ্টা করলাম যে যেভাবে হোক প্রশ্ন ব্যাংকটা পড়াশোনা করে একটা আইডিয়া নেওয়ার। তো আইডিয়াটা যখন আসলো তখন দেখলাম যে প্রতি বিসিএসেই কোন না কোন প্রশ্ন কমন আসতেছে। রিপিট। রিপিট তো আছেই, এবং একই প্যাটার্নের প্রশ্ন। যেমন আ আন্তর্জাতিক বিষয়াবলীতে যদি আমি বলি, একটা সদর দপ্তর বা হেডকোয়ার্টার নিয়ে একটা প্রশ্ন থাকবেই। আবার ম্যাথমেটিক্সে দেখলাম যে ঘুরে ফিরে একটা বিন্যাসের অঙ্ক বা একটা সূচক বা লগারিদমের অঙ্ক বা একটা হচ্ছে সেটের অঙ্ক, মানে এই টাইপের কিছু ম্যাথ বারবার ঘুরে ফিরে আসে। সো তখন থেকে আইডিয়াটা হওয়ার পর দেন আমি প্রিলির পড়াশোনাটা শুরু করলাম। একটা বই, একটা এক সেট বই কিনে নিয়েছিলাম। তো মোটামুটি ২০১৭ ডিসেম্বরে হচ্ছে প্রিলি হয়ে গেল ৩৮ এর। তো সেই লম্বা সময় ৪-৫ মাস সময় পেয়েছিলাম পড়ার জন্য। তো আল্লাহর রহমতে উতরে গেলাম মোটামুটি নম্বর নিয়ে। তো এরপর রিটেনটাতে আসলে আমাকে খুব বেশি এফোর্ট দিতে হয়েছিল। কারণ এই বরিশাল, বরগুনা আপ ডাউন করে রিটেনের জন্য আসলে এনাফ টাইম পাওয়া যাচ্ছিল না। কারণ আপনি যখন প্রিলিতে পড়াশোনা করবেন, তখন শুধুমাত্র আপনি বুকিশ নলেজে পড়লেন, একটু নোট করলেন, এনাফ। এরপর আপনি বৃত্ত ভরাট করবেন।
কিন্তু লিখিত পরীক্ষায় কিন্তু আদার্স অনেক কিছু থাকে। প্র্যাকটিসও তো লাগে, খুব দ্রুত লিখতে হবে। অবশ্যই প্র্যাকটিস লাগবে, আপনাকে নিয়মিত লিখতে হবে, বাংলা ইংরেজি দুইটাই লেখার অভ্যাস করতে হবে। আবার রিটেনে এমন কিছু টপিক থাকে যেগুলো আপনাকে মুখস্থও করতে হবে, আবার কিছু আছে বুঝতে হবে। তো সবকিছু মিলে রিটেনের এই যে বিশাল সিলেবাসটা, এটা কমপ্লিট করতে গিয়ে আমার আসলে বেশ ভালো একটা এফোর্ট দিতে হয়েছে। বাট এই সময় অফিস থেকেও কিছু সাপোর্ট ছিল, যেহেতু আমি তখন বিসিএস এর জন্য চেষ্টা করছি, প্রিলিটিকে গেছি, জেনে ফেলেছিল তারা। তো তারাও আমাকে মোটামুটি একটু লিবারেল ছিল, অফিসের আমার সিনিয়ররা বা যে বস ছিলেন মোটামুটি হেল্প করেছিল। ইভেন রিটেন পরীক্ষার আগে আমাকে মোটামুটি ১ সপ্তাহ ছুটিও দিয়েছিল। সো ওভারঅল সবকিছু মিলে প্রিলি রিটেনটা আমি ওই বরিশাল বরগুনা থেকেই দেই। আর ভাইবাতে হচ্ছে যখন আমি ভাইবা অ্যাটেন্ড করি ২০১৯ সালে ওটা হয়। প্রায় সার্কুলার হওয়ার ২.৫ বছর পরে। আমার ডিসেম্বরে ভাইবা ছিল। তো ভাইবার সময় আমি তখন জাতীয় সংসদে কাজ করি। তো সংসদে থেকে তখন হচ্ছে ঢাকায় থেকেই তখন পড়াশোনা হয়েছে। এই হচ্ছে মোটামুটি সামারি যদি বলি আমার বিসিএস জার্নি। তবে একটা জিনিস হচ্ছে যেটা বলা সেটা যে জব করে চাকরি পাওয়াটা কঠিন। অনেকেই পায়, আবার অনেকেই পায় না। মানে এটা আসলে পজিটিভ নেগেটিভ ২ টা ইমপ্যাক্টই আছে। তবে হচ্ছে কি টাইপের জব আসলে আমি করতেছি তার উপরও ডিপেন্ড করে। একটা প্রাইভেট চাকরি Flexibility করলেও থাকলে। অনেক বেশি হয়তো হেক্টিক জব হয়ে যাবে। হয়তো আমি ঢাকায় জব করছি প্রাইভেট চাকরি। আমি সকালে বেরোচ্ছি সেই ৭ টার সময়। আমার অফিস অনেক দূরে বা ১-১.৫ ঘন্টা লেগে যাচ্ছে জ্যামের জন্য। আবার অফিস শেষ করতে, করতে সন্ধ্যা হয়ে যাচ্ছে, ৬টা-৭টা বেজে যাচ্ছে। বাসায় ব্যাক করতে, করতে রাত ৯টা বেজে গেল। সো এই যে আমার সেই সকাল ৭টা থেকে রাত ৯টা, এই যে দীর্ঘ ১২-১৪ ঘন্টার একটা জার্নি, এরপর এসে মানে কয়জনের আসলে এফোর্ট এফোর্ট দেওয়া দেওয়ার হবে ইচ্ছা না। হয় বা মানে সেরকম এনার্জি থাকে। সো এটা একটা সমস্যা। সো এই ক্ষেত্রে আমি একটু আ এই টাইপের জবের থেকে দূরে থাকার কারণে হয়তো আমার জন্য কিছুটা সহজ হয়েছিল। ইজিয়ার ছিল। আচ্ছা। ভাই আপনার তো ব্যাকগ্রাউন্ড বা ওয়ার্ক এক্সপেরিয়েন্স যদি আমরা চিন্তা করি পররাষ্ট্রতে জয়েন করার আগে ইঞ্জিনিয়ারিং রিলেটেড ছিল। তো আপনি যখন পররাষ্ট্রতে কাজ করছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়, তখন কি এই ইঞ্জিনিয়ারিং নলেজ গুলো আপনার কোনো কাজে দিয়েছে? মানে আপনি কোথাও ইউজ করতে পেরেছেন আপনার ইঞ্জিনিয়ারিং নলেজ? আচ্ছা, আ এইটা আসলে আ ভাইবারও একটা প্রশ্ন আমাদের হ্যাঁ, হ্যাঁ, সময় এটা হতো। এটা ভাইবার কমন অনেকেই জিজ্ঞেস কোয়েশ্চেন। করতো যে, "আপনি আপনার ইঞ্জিনিয়ারিং নলেজটা কোথায় কাজে লাগাবেন? কিভাবে কাজে লাগাবেন?" এরকম প্রশ্ন অনেকেই করে। তো আসলে যদি একদম এক কথায় উত্তর দেই, মানে ইঞ্জিনিয়ারিং এ যা পড়াশোনা করেছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, তার সরাসরি কাজে লাগানোর মতো স্কোপ বলতে গেলে তেমন আসলে কোনো চাকরিতেই নাই। এটা হলো গিয়ে সত্যি কথা যদি যেটা আমরা ভাইভাতে বলতে পারব না। ইয়েস, সেটা ভাইভাতে বলা যায় না। যদি পাওয়ার সেক্টর বাদ দেই, তাহলে পাওয়ার সেক্টর বা এই ধরনের সায়েন্টিফিক রিসার্চ বা এই টাইপের চাকরি বাদ দিলে, আপনার এই ইঞ্জিনিয়ারিং নলেজ বলেন, যেখানেই বলেন না কেন, কোথাও কাজে লাগানো যাবে না। কারণ আমি যদি আজকে ফরেনে না থেকে অ্যাডমিনে থাকতাম বা পুলিশে থাকতাম বা অন্য চাকরিতে থাকতাম, ডেফিনিটলি প্রত্যেকটা চাকরিরই হচ্ছে কিছু মানে কোয়ালিফিকেশন আছে। কিছু আলাদা ক্রাইটেরিয়া আছে। যেমন ফরেনের ক্ষেত্রে হয়তো আমাদের একটা ট্রেনিং হয়, ডিপ্লোম্যাটিক ট্রেনিং ১ বছরের। সেখানে হচ্ছে এই প্যাটার্নগুলো শেখানো হয়। পুলিশদের ক্ষেত্রে সারদার যে ট্রেনিংটা হয় ১ বছরের, এই সারদার ট্রেনিং এ কিন্তু ওদেরকে পারফেক্ট করে গড়ে তোলা হয়। অ্যাডমিনের জন্য অ্যাডমিন একাডেমিতে আছে, ট্যাক্স যেরকম ট্যাক্স একাডেমিতে ট্রেনিং করে। সো আপনি যে ব্যাকগ্রাউন্ড থেকেই আসেন না কেন, আপনার এই ট্রেনিংগুলো এবং কাজের সাথে তাল মিলিয়ে চলতে, চলতে আপনার এই এক্সপেরিয়েন্সটা হয়ে যাবে। দেখবেন যে আপনি কোপ আপ করতে পারছেন। সো আমি যদি বলি ইঞ্জিনিয়ারিং নলেজ কি হেল্প করছে কিনা, ডিরেক্টলি কাজে লাগাতে পারছি কিনা, আমি বলব যে না, ডিরেক্টলি কাজে লাগানো যাচ্ছে না। বাট যেটা হচ্ছে আমি অনেক কিছু দ্রুত চিন্তা করার অ্যাবিলিটি পাচ্ছি। যেমন হয়তো কোনো একটা আম মানে কম্পিউটারে কোনো কাজ করছি, কোনো নোট ভার্বাল তৈরি করছি বা কোনো ডিপ্লোম্যাটিক নোট লিখছি। আমি খুব দ্রুত টাইপ করতে পারছি। আমার কারেকশন গুলো দ্রুত হচ্ছে। মানে আমার কোনো ভুল টাইপের হচ্ছে না। ইভেন আমি সফটওয়্যার ইউজ করতেও অনেকটা কমফোর্ট ফিল করছি। আ ইভেন যেমন এই যে হাই কমিশনে সেদিন হচ্ছে কম্পিউটারে একটা প্রবলেম হয়েছে। তো আমি কি করলাম, দ্রুত সেটআপটা দিয়ে দিলাম। দেওয়া মাত্র দেখি ওকে। সো আমার টেকনিশিয়ান আনতে হইল না। খুবই মাইনর একটা ইস্যু, কিন্তু এটা বলব না যে এটা শুধু ইঞ্জিনিয়ারিং করলেই করা যাবে। এটা আজকাল সফটওয়্যার সেটআপ দেওয়া বা কম্পিউটার সেটআপ দেওয়া যে কেউ পারে। এটা এমন কোনো মানে খুব বড় একটা কাজ এরকম না। বাট যেটা বলছি আরকি, মানে ছোটখাটো হেল্প হয়। কিন্তু ডিরেক্টলি আসলে কাজে লাগানোর মতো তেমন কোনো স্কোপ পাওয়া যায় না। যাক আমরা ভাইবার বাদে মানে অ্যাকচুয়াল অ্যান্সারটা পেলাম। এটা তো হ্যাঁ, আমরা সাধারণত তবে দেই না। একটু এড করতে পারি, সেটা হচ্ছে আপনি যদি কাজে লাগাতে চান, যেমন মনে করেন আমি ২ বছর আগে ২০২৩ এ হচ্ছে আ ক্লিংগেলডেন ইনস্টিটিউট নেদারল্যান্ডসে একটা ট্রেনিং এ গেলাম। তো ওই ট্রেনিংটাতে আমাদের সাথে পাকিস্তানের ১০ জন ডিপ্লোম্যাট ছিলেন। তো বাংলাদেশের আমরা ১০ জন, পাকিস্তানের ১০ জন।
তো আমাদের তো অনেক কথা শোনা যায় যে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল থেকে এখন অনেকেই ফরেন অ্যাডমিনে আসতেছেন বা এটা পুলিশে সাউথ আসতেছেন। এশিয়ান কালচার মেবি হয়ে গেছে যে আমি দেখি ইন্ডিয়াতেও এই জিনিসটা অনেক বেশি প্রমিনেন্ট যে ওরা স্টেম থেকে শিফট করে মানে ওদের যেই আইএফএস আইপিএস হ্যাঁ, আইপিএস এইসব এগুলাতে চলে এগুলো জয়েন আসছে। করছে। তো মানে এটা পাকিস্তানের কি তাহলে আপনি মনে করেন যে এটা এই রিজিয়নের কালচার হয়ে শুধু এই দাঁড়িয়েছে? রিজিয়নের না, যেমন পাকিস্তানের আমরা ১০ জনের মধ্যে ৮ জনকে পেলাম ইঞ্জিনিয়ার। অনেকেই হুম, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল পড়ে এসেছে। সাউথ এশিয়ান কালচার হয়ে হ্যাঁ, যাচ্ছে। আবার আমি হচ্ছে আ আ এই যে এখন নাইরোবিতে থাকা অবস্থায় আমার হুম, বেশ কিছু ডিপ্লোম্যাটের সাথে কথা হয়েছে। আমার লেভেলে 3rd সেক্রেটারি বা 2nd সেক্রেটারি। তো এদের মধ্যে ইংল্যান্ডের একজন দেখলাম সে হচ্ছে মেডিসিন বা এরকম কি একটা যেন সাবজেক্টে পড়াশোনা করে এসেছে। ডিরেক্টলি ডাক্তার না। মেবি মেডিকেল সায়েন্স বা মেডিসিনের উপর কোনো একটা ডিগ্রি তার আছে। আবার একজনকে পেলাম সে হচ্ছে একদম খোদ ইঞ্জিনিয়ার। আমার মতোই। তো আমার মনে হচ্ছে আসলে এটা ওয়ার্লড ওয়াইড একটা চেঞ্জ এসেছে হয়তো। ট্রেন্ড আসছে। এই ট্রেন্ডটা সব জায়গাতেই আছে কম বেশি। হয়তো সাউথ এশিয়াতে একটু বেশি। আমরা যারা একটু একটা মানে কি বলবো এটাকে? যে একটা ফিক্সড কোনো জব, খুব বেশি টেনশন করার মতো কিছু নাই বা আ মানে এটাকে যদি এক অর্থে বলি অনেকে জব সিকিউরিটির কথা চিন্তা করে। তো সেদিক থেকে যদি চিন্তা করা যায় এই ট্রেন্ডটা সাউথ এশিয়াতে একটু বেশি। বাট তার মানে এই না যে পুরা বিশ্বে নাই। পুরো বিশ্বতেই আসলে এখন এই ট্রেন্ডটা চলছে। না এখন যেই টেকনোলজিক্যাল রেভলিউশনটা চলছে সেই 4 হিসেবে টায়ার ডেফিনিটলি হ্যাঁ, আরো অনেক ওরা ইঞ্জিনিয়ার আসবে। হয়তোবা চায়ও যে ইঞ্জিনিয়ার বা হুম, হুম, স্টেম হুম, হুম। থেকে মানুষজন আসুক, নিজেদের ডাইভার্সিফাইড যে আইডিয়া গুলো আছে শেয়ার হুম, হবে হুম, হুম। তখন হয়তোবা এদিক দিয়ে কান্ট্রি গুলোর জন্য খুব হেল্পফুল হবে। অবশ্যই হবে এবং সেই চেষ্টাটাই করা হচ্ছে। ইনোভেশনের দিকে আসলে আগানো প্রচুর হচ্ছে। মানে মানে এমফাসাইজ কোন করা সব হচ্ছে। সেক্টরেই। হ্যাঁ, আমি রুয়ান্ডাতে গিয়েছিলাম গত জুন মাসে। আমাদের কেনিয়ার পাশাপাশি আমরা আরো ৪ টা কান্ট্রি দেখি কেনিয়া থেকে। তো রুয়ান্ডাতে হচ্ছে যাওয়ার পর ওখানে আইক্যান এর একটা সামিট ছিল। ICANN80 আইক্যান 80 এটা হচ্ছে ডিএনএস সার্ভার এবং হচ্ছে ইনোভেশন হাব নিয়ে কাজ করে। তো ওখানে রুয়ান্ডার ইনোভেশন আ আ সেন্টারে হচ্ছে আমাদেরকে নিয়ে গেল। তো দেখলাম যে বাংলাদেশে আমাদের যে হাইটেক পার্কগুলা আছে, যশোরে আছে, গাজীপুরে আছে। তো ওইটার আদলেই আসলে মানে ওইটার থেকেও মানে আমি বলব যে কিছুটা বেটার আমি একটা আপডেটেড। ইনোভেশন হাব দেখেছি। যে একটা ওপেন স্পেস আছে সেখানে এসে যারা হচ্ছে এন্টারপ্রেনার বা যারা হচ্ছে আ ফ্রিল্যান্সিং করতে চায় তাদের জন্য স্পেস আছে। ইনোভেশনের জন্য তারা স্পেস করে দিয়েছে, স্কোপ আছে চিন্তা করার, নতুন, নতুন আইডিয়া শেয়ারিং হচ্ছে এবং সেগুলো নিয়ে তারা আবার পুরা বিশ্বের সাথে কাজ করছে। সো রুয়ান্ডা আইটির দিক থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং ইনফ্যাক্ট তারা বাংলাদেশের সাথে আইটি নিয়ে এবং আইসিটির কোলাবোরেশন নিয়ে একটা এমওইউ করার জন্য হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করেছে। যেটা আসলে আন্ডার প্রসেস আছে, আমরা চেষ্টা করছি। তো সবকিছু মিলিয়ে আসলে ইঞ্জিনিয়ারিং বা এই 4th টায়ার বা আইসিটির সেক্টর ডেভেলপমেন্ট এগুলাকে আসলে অস্বীকার করা যাবে না। সো আমি বলব এদিক থেকে হয়তো ইঞ্জিনিয়াররা আসলে অবশ্যই ভালো হবে। এটা নেগেটিভ সেন্সে নেওয়ার কোনো কারণ নেই। আচ্ছা ভাই, আপনার তো অনেক কিছু শুনলাম। তাহলে আপনি এমন একটা এক্সপেরিয়েন্স শেয়ার করেন যেটার পর আপনার কাছে মনে হয়েছে যে এটা বাংলাদেশের জন্য বা আপনার লাইফে অ্যাজ আ ক্যারিয়ার ডিপ্লোম্যাট অনেক ইমপ্যাক্টফুল ছিল বা সিগনিফিক্যান্ট মানে বলতে গেলে যে এটা করার পর আপনার কাছে নিজে থেকে একটা আ ভালো ফিলিং চলে আসছে যে ইয়েস আই এম ডুইং সামথিং ফর দ্য কান্ট্রি। মানে আমরা তো অনেকেই বলে দেই যে দেশের জন্য এই হুম, হুম, বিসিএস হুম। দিচ্ছি বা এটা। বাট অ্যাকচুয়ালি আপনি কাজ করতে গিয়ে এই মোমেন্টটা ফিল করেছেন নাকি যে ইয়েস আই এম সাব্বির আহমেদ অ্যান্ড আই এম ডুইং সামথিং ফর মাই কান্ট্রি? অবশ্যই এরকম অনেকগুলো এক্সপেরিয়েন্স আছে। যদি বলি ছোট, ছোট অনেক এক্সপেরিয়েন্স আছে। মানে খুব বড় সিগনিফিক্যান্ট ইমপ্যাক্ট ফেলেছে এরকম আসলে মানে আমার অবস্থান থেকে আ টুকটাক আছে ২-১ টা আছে। একটার কথা বলতে পারি যেমন হচ্ছে আমাদের আ ২ টা দেশের মধ্যে প্রায় হচ্ছে ফরেন অফিস কনসালটেশন হয় যেটাকে সংক্ষেপে এফওসি বলা হয় বা পলিটিক্যাল ডায়ালগ বলা হয়। যেমন সাপোজ হচ্ছে বাংলাদেশ এবং কেনিয়ার মধ্যে ডিপ্লোম্যাটিক রিলেশন আছে আমরা তো জানি। সো এটা একটা নিয়ম আছে, একটা এমওইউ করতে হয়, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং যে ২ দেশের মধ্যে ফরেন অফিস কনসালটেশন বা বাইলেটারাল পলিটিক্যাল ডায়ালগ যেটাই বলি না কেন, এটা অনুষ্ঠিত হবে। তো কেনিয়ার সাথে আমাদের দীর্ঘদিন আমাদের এই ধরনের একটা গ্যাপ ছিল। কারণ আমরা আমাদের বাংলাদেশের মিশনটা যেটা কেনিয়াতে আছে হাই কমিশন, সেটা 1978 এ ওপেন করা হলেও কেনিয়ার কোনো হাই কমিশন আসলে বাংলাদেশে নেই। কেনিয়া হচ্ছে ইন্ডিয়াতে নয়াদিল্লিতে যে হাই কমিশনটা আছে, সেখান সেটা থেকেই থেকে কাজ আমাদের হয়। বাংলাদেশকে কনকারেন্টলি টেক আফটার করে। তো এইটা করতে গিয়ে যে সমস্যাটা হয় যে অনেক কিছু কমিউনিকেশন আমরা ডিরেক্টলি কেনিয়াকে দিতে পারছি না। যেমন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি দিচ্ছে কোথায়? বা কেনিয়ান হাই কমিশন নয়াদিল্লিতে। নয়াদিল্লি থেকে ওদের মিশন দেন হচ্ছে আবার
কেনিয়াতে পাঠাচ্ছে। সো একটা মানে গ্যাপ চলে যাচ্ছে, সবকিছুতে ইন্ডিয়ান হাই কমিশনের দিকে চলে যাচ্ছে। ডিপ্লোম্যাটিক ব্যাগ হ্যাঁ, ওখান থেকে ডিপ্লোম্যাটিক ইন্ডিয়া ব্যাগ ঘুরে ইন্ডিয়া হয়ে যাবে না, সেটা ডিরেক্টলি ও যাচ্ছে। ডিরেক্ট ওই আসছে। চ্যানেলটা ঠিক আছে। কিন্তু আমাদের যেহেতু হাই কমিশন নেই, দ্যাটস একটা প্রবলেম হয়। পেপার ওয়ার্কশপ ইন্ডিয়া থ্রুতে হবে হ্যাঁ, তাহলে। ইন্ডিয়া থ্রুতে বলতে ওদের ইন্ডিয়ান যে হাই কমিশনটা আছে, কেনিয়ার যে হাই কমিশন ইন্ডিয়াতে, ওইটা থেকে। তো ওখানে তো বাংলাদেশের জন্য ডেডিকেটেড অফিসার্স আলাদাই অবশ্যই থাকে। আছে, হ্যাঁ, বাট যখন obviously। তুমি কাজ করবা সাপোজ হচ্ছে একটা দেশে, যেমন আমি কেনিয়াতে কাজ করছি, কিন্তু আমাদের উগান্ডা বা রুয়ান্ডাতে হাই কমিশন নেই বাংলাদেশের। সো আমি যখন কাজ করব আমার ফোকাসটা বেশিরভাগ থাকবে কেনিয়াতে। কেনিয়ার দিকে। মাঝে মধ্যে খুব এমার্জেন্সি কিছু হলে দেন আমি হয়তো উগান্ডা রুয়ান্ডাতে আমার হাইলাইটটা শিফট করব। সো এই যে একটা গ্যাপ থেকে যায়, এটা তো আসলে কভার করা যায় না। মানে আমার দেশের হাই কমিশন কেনিয়াতে আছে, কেনিয়ারটা আমাদের নাই, এটা খারাপ। সো বাইলেটারাল একটা সম্পর্ক ডেভেলপ করার জন্য ডেফিনিটলি দুইটা হাই কমিশনই একে অপরের দেশে থাকা উচিত। তো এটা নিয়ে আসলে আমরা কাজ করছিলাম দীর্ঘদিন ধরেই। কিন্তু মানে এটার জন্য একটা বড় স্টেপস হচ্ছে ফরেন অফিস কনসালটেশন, এফওসি। তো এফওসিটা প্রথমবারের মতো কেনিয়ার সাথে বাংলাদেশের হলো হচ্ছে 2022 সালে। তো এই 2022-এ হওয়ার পর পরের এফওসিটা 2023-এ হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি কোনো কারণে। কেনিয়ার আগ্রহটা, মোমেন্টামটা শিফট করেছে। তো আমি 2023-এর ডিসেম্বরে গেলাম। তো হাই কমিশনার স্যার যখন ছিলেন ওখানে, উনি বললেন যে গুড, আমরা এখন এটা নিয়ে কাজ করব। তো বেশ কয়েকবার হচ্ছে আমরা এটা নিয়ে কেনিয়ান মোফার সাথে বসেছি। ওদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এশিয়া ডিরেক্টরেট আছে, সেখানে বাংলাদেশের জন্য যে ডেডিকেটেড অফিসার তাকে নিয়ে বসছি, তাকে গিফট দিচ্ছি, তারপরে হচ্ছে বাইরে গিয়ে কফি খাওয়াইছি, যোগাযোগ করছি। রিলেশন বিল্ড আপ। ইয়েস, দ্যাটস ইট। হাই কমিশন ইনভাইট করেছি, তারা আসছে, বিভিন্ন সময় গিফট আদান প্রদান হয়েছে। একটা মানে আস্থার জায়গা তৈরি করার পরে আমরা পুশ করছি, কয়েকটা নোট ভার্বাল দিয়েছি যে আমাদের 2022-এ লাস্ট এফওসি হইলো, কেনিয়া বাংলাদেশে হইলো, সেটা কেনিয়ার লোকজন এসেছিল। এবার তো কেনিয়াতে হওয়ার কথা, মানে ভাইস ভার্সা হয় আর কি। তো আমাদের ডেলিগেশন প্রস্তুত, তোমরা কবে দিবা আমাদেরকে বলো। এবং বাংলাদেশে একটা হাই কমিশন ওপেন করতে হবে, কারণ তাছাড়া আমাদের হচ্ছে না। তো এটা নিয়ে আমরা পার্সু করলাম প্রথম 3-4 মাস, বেশ আমরা অ্যাক্টিভ ছিলাম এটাতে। শেষ পর্যন্ত 26 মার্চ 2024-এ, মানে গত বছর, আমাদের ন্যাশনাল ডে রিসেপশন প্রোগ্রাম ছিল হাই কমিশনে। সেখানে কেনিয়ার একজন যে প্রাইম ক্যাবিনেট সেক্রেটারি বলা হয়, তিনি আসলেন। তিনি আসার পর তিনি বললেন যে হ্যাঁ, ক্যাবিনেট অ্যাপ্রুভাল পাওয়া গেছে আমাদের বাংলাদেশে আমরা হাই কমিশন ওপেন করার ব্যাপারে। মানে আর কোনো মানে রুলস রেগুলেশনে কোনো আপত্তি নাই, বাধা নাই। এখন আমাদের কাজ শুরু করতে হবে, যদিও এটা করতে 1-1.5 বছর লেগে যায় বা 2 বছর সময় লাগে। তো এই যে আমরা একটা আশ্বাস পেলাম, এবং পরবর্তীতেই তারা জুলাই মাসে এফওসিটা অনুষ্ঠিত হলো কেনিয়াতে। বাংলাদেশ থেকে আমাদের ডেলিগেশন গেল, ঠিক আছে? সো এই যে মানে উইদিন 7 মান্থস আমি এবং আমার হাই কমিশনার স্যার দুজনে মিলে এই যে পুশ করতে 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 একটা ভার্বাল একটা কথা মাইলস্টোন আদায় বলতে করালাম গেলে। যে বাংলাদেশে হাই কমিশন তারা করবে, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে এফওসিটা হয়ে গেল, যেটা 2023-এ হওয়ার কথা ছিল। সো এই কাজটা করার পরে কিন্তু স্যার এবং আমি দুজনেই খুব মানে তৃপ্তি পেলাম, যে আত্মতৃপ্তি আরকি, যে দেশের জন্য তো করা হলো কিছু একটা। যে এখন ওরা আজকে না করুক, হয়তো 1 বছর পর বা 2 বছর পরে মিশনটা ওপেন করুক বাংলাদেশে, সমস্যা নাই। বাট করবে, এটা আমরা আদায় করছি। আর এফওসিটা হয়ে গেছে, এবং 2025-এ এই বছরেই আমরা 3rd এফওসিটাও করায় ফেলবো বাংলাদেশে। তো ডেফিনিটলি এনগেজিং হচ্ছে আমরা আরো বেশি। সো এরকম টুকটাক আসলে অনেক কাজ আছে, বাট এইটা আমার কাছে একটু বলার মতো মনে হলো, তাই আমি শেয়ার করলাম। বাট ওভারঅল দেশে থাকা অবস্থায় বা আগে যে 3 বছর বাংলাদেশে ছিলাম ফরেন মিনিস্ট্রিতে, সেই সময় অনেক বিভিন্ন কাজকর্ম করেছি। তো সবকিছু আসলে ওরকম উল্লেখ করার মতো না, ছোটখাটো হয়তো, বাট এটা আসলে সিগনিফিকেন্ট ছিল। তো ভাইয়া আপনার কোনটা বেশি ভালো লাগছে? বাংলাদেশের মিনিস্ট্রিতে থেকে কাজ করা নাকি কেনিয়াতে থেকে সেখানে ডিল করে সবকিছু কাজ করা? কোনটা আপনার কাছে মানে মনে হচ্ছে যে ঠিক আছে আমার কাছে এই এক্সপেরিয়েন্সটা বেশি ভালো মনে হচ্ছে? এখানে ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিয়েন না। না, না, এখানে ডেফিনিটলি আ সত্যি কথা বলতে হচ্ছে ডিপ্লোমেসি স্টার্টস ফ্রম when you are posted in abroad. যখন আপনি বাইরে যাবেন, তখন থেকেই আসলে রিয়াল ডিপ্লোমেসিটা শেখা যায়। আপনি এনগেজড হবেন, আপনার কাউন্টার পার্টির সাথে কথা বলবেন। ডেফিনিটলি তখনই হচ্ছে আপনি শিখবেন। যেমন নেগোসিয়েশন আমরা বলি, ডিপ্লোমেসিতে নেগোসিয়েশন একটা ইম্পোর্টেন্ট রোল প্লে করে। তো আমরা যখন ফরেন অফিস কনসালটেশনটা করলাম এফওসি এই জুলাইতে, তখন হচ্ছে এফওসিতে একটা ড্রাফট তৈরি করা হয়। ড্রাফট কমিউনিকে বা ড্রাফট মিনিটস বলা হয়। তো এইটা হচ্ছে পুরা এফওসিতে যে আলোচনাটা হয় সেটা সামারি করা হয়। তো এইটা চেষ্টা করা হয় সবসময় হচ্ছে নিজের দেশকে হাইলাইট করা, নিজের দেশের কথাগুলোকে প্রাধান্য দেওয়া। সো কেনিয়ান সাইড চাচ্ছিল তাদের দেশটাকে হাইলাইট করতে, তাদের কথাগুলোকে, আর আমরা চাচ্ছিলাম আমাদেরটাকে। তো ওই জায়গাটাতে আর তখন হাই কমিশনার স্যার ছিলেন না। আমার উপর দায়িত্ব দিয়ে বলছে যে, "তুমি এবং আমাদের একজন ডিজি স্যার ছিলেন, দুজনে মিলে তোমরা এটা ডিল করো।" তো আমরা এইটার সাথে কথা বলছিলাম, তখন নেগোশিয়েট করছিলাম। তো ফার্স্ট টাইম হচ্ছে অ্যাক্টিভলি পার্টিসিপেট করা এবং
বার্গেইন করা, মানে ভদ্র ভাষায় বার্গেইন করা, নেগোসিয়েশন করে আমরা মোটামুটি আমাদের কথাগুলোকেও বজায় রাখছি, তাদেরগুলোও অ্যাকসেপ্ট করেছি। মানে এটা হচ্ছে মিউচুয়াল একটা রেসপেক্ট, মানে এমন না যে তাদেরটা বাদ দিয়ে দিতে হবে, বাট তোমারটাও যেন থাকে, এটা আর কি টার্গেট করা। সো ডেফিনেটলি উইন-উইন সিচুয়েশন ফর উইন উইন বোথ সিচুয়েশন, পার্টিজ। ইয়েস। তো ডেফিনেটলি এটা একটা অন্যরকম এক্সপেরিয়েন্স, যেটা হয়তো মিনিস্ট্রিতে থাকলে তখন অতটা হয়নি, স্কোপ ছিল না হয়তো, বাট এটা ডেফিনেটলি একটা ভালো এক্সপেরিয়েন্স ছিল। ওকে। ভাই একটা প্রশ্ন ছিল যে আমরা জয়েন করার আগে বা আমরা যখন বিসিএস জার্নির মধ্যে থাকি তখন ফরেন সার্ভিস নিয়ে বা ফরেন অ্যাফেয়ার্স নিয়ে আমরা অনেক মিথস বিলিভ করি বা আমরা ভাবি যে এটা অনেক অবভিয়াসলি হাইলি প্রেস্টিজিয়াস, কিন্তু স্টিল কিছু মিথস থাকে যেটা আপনার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমাদেরকে জানান যে আপনি কিছু শুনে গিয়েছিলেন যে ফরেন অ্যাফেয়ার্সে এটা হয় সেটা হয়, বাট ইন রিয়ালিটি টোটালি ডিফারেন্ট। আপনার কাছে কোন আচ্ছা, মিথটা মনে হয়? ফরেন অ্যাফেয়ার্সে থাকলে একটা কথা শোনা যায়, এটা খুবই কমন কথা। সেটা হচ্ছে আ ওখানে যাওয়ার পরে ডলারের বিছানায় ঘুমানো যায়। ঠিক আছে? এক্সাক্টলি। সবকিছু ডলারে ডলারে হয়। ইনকাম করবা হ্যাঁ, তোমরা। হ্যাঁ। বাট আসলে ব্যাপারটা পুরোটাই একটা মিথ। মিথ যেরকম আসলে কল্পকাহিনী, এটাও আসলে কল্পকাহিনী। আ আসলে পুরো ব্যাপারটা ওরকম না যেরকমভাবে চিন্তা করা হয়। সো এই মিথটা কেউ বিশ্বাস করার দরকার নেই। এটা ডেফিনিটলি হচ্ছে অন্যরকম। মানে ডিসহার্টেনিং না, বাট স্টিল ইট ইস গুড। বাট যেভাবে আমরা চিন্তা করি যে এটাতে আসলেই হচ্ছে আকাশকুসুম চিন্তাভাবনা হবে বা একদম স্বর্গে চলে গেছি এরকম হয়ে যাবে, ব্যাপারটা ওরকম না। সো আফটার অল এটা একটা চাকরি, চাকরির মতোই করতে হয়। সুযোগ সুবিধা কম বেশি মিলিয়ে ভালোই আছে। বাট আফটার অল ইটস আ জব। আচ্ছা, ভাইয়া আমরা আমাদের দেশের যেই ট্রেন্ডটা দেখি যে বিসিএস নিয়ে অনেক হাইপ চলে সবসময়, এবং আমাদের জনসংখ্যার তুলনায় বা যত অ্যাপ্লিকেন্ট থাকে, যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকে, অ্যাসপিরেন্ট থাকে, তাদের তুলনায় কিন্তু সিট বলতে গেলে খুবই নগণ্য পরিমাণ আছে। হুম, তো অবভিয়াসলি সবার জন্য সাকসেসফুল হওয়াটা বা ফার্স্ট বিসিএস এই সাকসেসফুল হওয়া বা সেকেন্ড থার্ড হুম, হুম। অ্যাটেম্পট, এখন তো আবার একটু লিমিট করে দিচ্ছে, এজ লিমিটটা আসতেছে। তো সবাই তো সাকসেসফুল হতে পারবে না। তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতে পারেন যে আমরা তো সবসময় সাকসেস স্টোরি শুনে ইউজ টু বা সাকসেসফুলদেরকে নিয়ে মোটিভেশন ক্লাস হয় বা সবকিছুই হয়, সেমিনার হয়, কিন্তু যারা এই জার্নিটাতে সাকসেসফুল হতে চাচ্ছে না তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। আচ্ছা। আ এটা আসলে একটা মিক্সড অপিনিয়ন হবে। কারণ বিসিএসটা আসলে গ্লোরিফাইড করেছি আমরাই। আমাদের সোসাইটি বলি বা আমাদের সরকার বলি, যেটাই বলি না কেন, এটা গ্লোরিফিকেশন করা হয়েছে আমাদের মাধ্যমেই। তো আমি যে একটু আগেই বললাম যে এটা আফটার অল একটা চাকরি, একটা জব, এছাড়া কিছুই না। সো আমি এর আগে একটা চাকরিতে ছিলাম, এখানে এখন আরেকটা চাকরিতে এসেছি। সো মানে আসলে পার্থক্যটা কোথায়? কেন আমার আসতে হবে? এরকম প্রশ্ন আমিও শুনেছি। এবং অনেকেই চায় যে না এইটাই হবে ফাইনাল টার্গেট। এর আগে যা করেছি ডাজন্ট ম্যাটার। এরকম একটা চিন্তাভাবনা হয়। তো আসলে পার্থক্যটা তো আমি বললামই যে আ বিসিএস যেহেতু সিভিল সার্ভিসের একটা মানে চাকরি, সো এবং সিভিল সার্ভিসে যুক্ত হওয়া মানে হচ্ছে সরকারের সাথে যুক্ত হয়ে সরকারের হয়েই সব ধরনের কাজ করা। সো এই ড্রিমটা আসলে অনেকের থাকে যে সরকারের সাথে মিলিত হয়ে যুক্ত হয়ে আমি কাজগুলা করব। তো সরকারের যেরকম ৩ টা পার্ট আছে একদম, লেজিসলেটিভ থেকে শুরু করে এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি। সো আমরা পলিসি মেকিং এর যে একটা কথা শুনি যে সরকারের বিভিন্ন আপার লেভেল থেকে পলিসি মেকিং করা হয়, সেটা ইমপ্লিমেন্ট করে এক্সিকিউট করাটা হচ্ছে আমাদের শাসন বিভাগের কাজ। তো এই যে পুরা প্রসেসটা, এই প্রসেসটাকেই অনেকে রেসপেক্ট করে। যে আমরা যতই সরকারের মানে ভুল ত্রুটি হোক বা খারাপ হোক, যাই বলি না কেন, সবারই একটা আগ্রহ থাকে যে এই প্রসেসটার মধ্যে আমিও থাকি। আমিও সরকারি এক্সিকিউটিভে কাজ করি। আমিও হয়তো ম্যাজিস্ট্রেট হয়ে কিছু একটা করব, বা আমি ইউনিফর্মের প্রতি প্যাশন থাকবে। আমি পুলিশ বা আনসার হব। আমি সরকারের হয়ে কাজ করব দেশের জন্য। আমারও একটা রেসপেকটেশন থাকবে। সবাই আমাকে সম্মান দিবে এই কাজের জন্য। জনগণের সাথে ভালো সম্পর্ক বিল্ড আপ হবে। আবার কেউ হয়তো এই ফরেনের কথা চিন্তা করছে এইভাবে যে, হ্যাঁ, আমি দেশের বাইরে যেতে পারছি। আ বাইরের দেশে গিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারছি। এটা কিন্তু আসলে মানে কোনো খারাপ কিছু না। ডেফিনিটলি এই ড্রিমটা সবারই থাকে। কিন্তু প্রবলেমটা হয়ে যায় হচ্ছে যখন একটা রেস্ট্রিকশন চলে আসে, সিট ব্যারিয়ার। অর্থাৎ আপনি যতই ভালো চেষ্টা করেন না কেন, সাপোজ আমাদের 38 বিসিএস এ এপ্লাই করেছিল প্রায় নিয়ারলি ৩,৭৫,০০০ এর মতো, যতদূর মনে পড়ে। তো এই ৩,৭৫,০০০ এর মধ্যে শেষ পর্যন্ত ক্যাডার হয়েছিল ২২০০ সামথিং। তো আমরা যদি পার্সেন্টেজটা চিন্তা করি, অনেক কম। তাহলে বাকি যারা ৩ লাখেরও বেশি বা ৩.৫ লাখের মতো, তারা কোথায় গেল? তারা হয়তো পরের কোনো একটা বিসিএস এ হয়েছে বা আদার্স কোনো চাকরিতে চলে গেছে। সো যাদের হবে না, তারা তাহলে কি মানে জীবন যুদ্ধে পিছিয়ে গেল বা হারিয়ে গেল, ব্যাপারটা কি এরকম? না, আসলে ব্যাপারটা মোটেও এরকম না। আফটার অল হচ্ছে আমি বিসিএসটাতে টিকে এখানে এসেছি ফরেন সার্ভিসে। আমার মতো আরো এরকম আমার ২,২২০০ কলিগ আছেন যারা বিভিন্ন সার্ভিসে গেছেন। কেউ পুলিশে, কেউ আনসারে, কেউ অ্যাডমিনে বা শিক্ষা ক্যাডার, কৃষি ক্যাডার, মেডিকেলে।
তো যে যেখানেই যাক না কেন সে কিন্তু তার লাইফটাকে লিড করছে তার মতো করে। কিছু চাওয়া পাওয়া থাকবেই যে আমার তো এইটা হলো না বা এটা একটু পেলাম না। আবার এই যে কেউ হয়তো ভাবছে যে হ্যাঁ, আমার ইউনিফর্ম আছে কিন্তু আমি তো ফ্যামিলি টাইম দিতে পারছি না। আমি তো বাইরে থাকছি। খারাপ লাগাটা কাজ করছে। আবার আমি এই যে এখন প্রায় ১ বছর ১ মাস দেশের বাইরে এমার্জেন্সিতে বাসায় আসলাম ফ্যামিলির জন্য। তো আমার আবার চলে যেতে হচ্ছে কয়েকদিনের মধ্যে। সো এই যে গিয়ে আমি আবার দীর্ঘদিন আসতে পারবো না। বাবা-মা বা ফ্যামিলি থেকে দূরে থাকছি, ডিটাচ থাকছি। কিন্তু মানে সবকিছুই আপনি অর্জন করবেন কোনো একটা স্যাক্রিফাইস এর মাধ্যমে। তো এই স্যাক্রিফাইস গুলা কিন্তু আসলে সার্ভিসে করতে হচ্ছে। অথচ মনে করেন যদি আপনি কোনো কারণে না টিকতেন এখানে বিসিএস এ বা অন্য কোনো চাকরি এই চাকরিতে সিভিল সার্ভিসে, সেক্ষেত্রে আপনিও এমন একটা চাকরি করছেন যেখানে আপনি ফ্যামিলিকে অফুরন্ত টাইম দিচ্ছেন। আপনি হয়তো অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বা কিছু পাচ্ছেন না বা হয়তো ওখানে স্কোপটা নাই। কিন্তু আপনি ফ্যামিলির সাথে থাকছেন। দিন শেষে আপনার মুখেও হাসি আছে। সো ব্যাপারটা হচ্ছে ড্রিমটাকে এইভাবে সাজানো উচিত যেন ড্রিমটা কোনো কারণে যদি ভেঙেও যায় বা একটু নষ্ট হয়ে যায়, আমার জন্য আলাদা একটা অপশন থাকে। আমরা বলি যে সবসময় কয়েকটা প্ল্যান রাখা। আপনি প্ল্যান এ যদি এক্সিকিউট করতে না পারেন তাহলে প্ল্যান বি তে যান। প্ল্যান বি না হলে প্ল্যান সি তে যান। যদিও এটা মুখে বলা সহজ, করাটা একটু কঠিন। বাট আমার মনে হয় হচ্ছে যাই করেন না কেন অলওয়েজ একটা এসকেপ প্ল্যান রাখা উচিত। কারণ বিসিএস এ প্রতিযোগিতা আসলেই কঠিন এবং অনেকে এপ্লাই করে, সবাই শেষ পর্যন্ত সাকসেসফুল হয় না। এখানে ভাগ্যেরও ব্যাপার আছে, প্রস্তুতির ব্যাপার আছে। আর দিন শেষে তাকদিরে না থাকলে আসলে চাকরি হবে না। সো এইটা একটা ব্যাপার থেকেই যায়। সো আমি তাদের জন্য বলব যে আপনার যদি হয় খুবই ভালো, মোস্ট ওয়েলকাম। বাট যদি না হয় কোনো কারণে সেক্ষেত্রেও হতাশ বা নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আপনার জন্য অবশ্যই আল্লাহ অন্য কোনো রিজিকের ব্যবস্থা রেখেছেন। সেখানেই আপনার জন্য ভালো হবে। এই হচ্ছে আমার কাছ লাইফ থেকে গোজ অন। ইয়েস, লাইফ গোজ অন। দ্যাটস ইট। তো ভাই আপনার কাছে আরেকটা প্রশ্ন যে যদি আপনার বিসিএস এ না হতো তখন আমরা সাব্বির আহমেদ ভাইয়াকে কি হিসেবে আজকে দেখতাম? মানে আপনার ক্যারিয়ার পাথটা বিসিএস না হয়ে অন্য কি সেকেন্ড আচ্ছা। অপশনটা কি হতো আপনার? হয়তো আমি জাতীয় সংসদেই থাকতাম, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ব্রডকাস্টিং এই থাকতাম। বিকজ জবটাকে আমি এনজয় করতাম। বিকজ এটা আমার একদম পড়াশোনার সাথেই। আমার মেজর ছিল পাওয়ার, মাইনর ছিল টেলিকমিউনিকেশন। সো এটা যদি ব্রডকাস্টিং রিলেটেড, সো আমার বিটিভির সাথে কোলাবোরেশনে কাজ করতে হতো। তো ওখানের একটু কাজের হিস্টোরি বলি তাহলে বুঝতে পারবেন যে কেন আমি ওই চাকরিটার কথাই বলছি। ওই চাকরিটাতে একটা সুবিধা ছিল হচ্ছে আমার মানে ফরেন সার্ভিসে আমরা জানি যে ঢাকায় পোস্টিং হয় শুধু। অন্য কোনো শাখা-প্রশাখা নাই, কোনো জেলা উপজেলায় যেতে হয় না। আনলেস মিশনে না গেলে বা পোস্টিং এ না গেলে। আর এই সংসদের ব্যাপারটাও হচ্ছে আ জাতীয় সংসদ সচিবালয় মানে সংসদ ভবনেই এটার অফিস এবং এর বাইরে আসলে যাওয়ার কোনো প্রয়োজন নাই। পোস্টিং এর কোনো ঝামেলা নেই। এখানেও কোয়ার্টার পাওয়া যায়। খুব ইজিলি কোয়ার্টার দিয়েও দিয়েছিল আমাকে। এই আমার বাসার কাছেই মিরপুর ৬ নাম্বারেই। ওখানে আমাকে কোয়ার্টার দেওয়া হয়েছিল। বাট আমি এটাই জয়েন করব বলে কোয়ার্টারটা তখন অ্যাকসেপ্ট করি নাই। তো এটাই এই ব্রডকাস্টিং করতে গিয়ে যেটা করা হতো, বিটিভির সাথে কোলাবোরেশন এ আমাদের কাজ করতে হতো। সংসদের অধিবেশনগুলো যখন আমরা ব্রডকাস্ট করতাম, তখন বিটিভির সাথে আমরা অভিভ্যান নিয়ে কাজ করতাম। এবং বিটিভিতে আসা যাওয়া করতে হতো। সো এটা করার কারণে হচ্ছে একটা ভার্সেটাইল মানুষের সাথে আমার মিক্সিং হতো। একদম সংসদের স্পিকার স্যার থেকে শুরু করে এমপি, মন্ত্রী বা এই টাইপের মানুষের সাথে থেকে শুরু করে বিটিভির ডিজি, বিটিভির বিভিন্ন শিল্পী, কলাকুশলী, প্রোডিউসার, ইঞ্জিনিয়ার তাদের সাথেও আমার ওঠা বসা ছিল। সো আমি এটাকে এনজয় করতাম তখন। বিকজ ভার্সেটাইল পুরাটাই। মানে আমার প্রতিদিন কাজের মধ্যে নতুনত্ব আছে। যদিও মানে অনেকে বলবে যে না এটা তো একঘেয়ে টাইপের চাকরি যে ব্রডকাস্টিং এ কি আর ডিফারেন্স আছে। বাট আমরা তো অনুষ্ঠান প্রোডিউস করতাম কিছু। সো তখন হচ্ছে ওই ইঞ্জিনিয়ারিং সেক্টরটা তো আমার দেখতে হতো। সো এটা ডেফিনিটলি একটা ভার্সেটাইল জব ছিল আমার জন্য। সো যদি আমার বিসিএস এ না হতো আমি হয়তো এই সার্ভিসেই ইঞ্জিনিয়ারিং থেকে সেক্টর। যেতাম। ভাইয়া আপনি কিছুক্ষণ আগে মেনশন করেছেন যে আপনার কেনিয়াতে থেকেও রুয়ান্ডা বা অন্যান্য কান্ট্রি আফ্রিকান কান্ট্রিগুলোর সাথে ডিল করতে হয়। তো একটা পার্টিকুলার দেশে থেকে অন্যান্য দেশের যেই আপনি সার্ভিসটা কন্ডাক্ট করছেন, সেটা আসলে কিভাবে করেন? এটা যদি আমাদের সাথে শেয়ার করতেন। আচ্ছা, এখানে হচ্ছে ব্যাপার আমাদের ডিপ্লোম্যাটিক মিশন আছে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক মিশন। টোটাল এখন ৮০ টা মিশন অ্যাক্টিভ আছে। ৮১ টা ছিল আমাদের ওই সুদানের মিশনটা ক্লোজ করা হয়েছে বছরখানেক আগে। তো এই ৮০ টা মিশন দিয়ে আসলে বিশ্বের ১৯৫ টা দেশের উপর আমরা মানে অ্যাক্টিভলি কাজ করছি। তো এইটা কিন্তু আসলে একটু প্রবলেম হয়ে যায়। কারণ আপনার প্রতিটা দেশেই তো আমাদের মিশন রাখা পসিবল না। সো কোনো একটা স্পেসিফিক মিশন থেকে আশেপাশের কান্ট্রিগুলাকেও আসলে দেখা হয় যেটাকে বলা হয় কনকারেন্টলি অ্যাক্রিডিশন বলা হয়। অর্থাৎ সমসাময়িক দেশের গুলাকেও ওই মিশন থেকে লুক আফটার করা হবে। তো এরকম কেনিয়া হচ্ছে ইস্ট আফ্রিকান ডিপ্লোমেসির হাব। সো ইস্ট আফ্রিকান কমিউনিটি বলে একটা ওয়ার্ড আছে, ইএসসি সংক্ষেপে বলে ওরা। তো ইস্ট আফ্রিকান কমিউনিটির মধ্যে ৫ টা কান্ট্রি আছে। অনেকে ৬ টাই বলে, আমি ৫ টা বলছি। যেমন হচ্ছে একদম সেন্টারে হচ্ছে কেনিয়া, পাশে উগান্ডা, ওই পাশে রুয়ান্ডা, নিচে তানজানিয়া, উপরে হচ্ছে সোমালিয়া। এই ৫ টাই হচ্ছে আপনার ইন্ডিয়ান ওশেনের সাথে বর্ডার আছে।
কেনিয়ার আছে, সোমালিয়া আছে, তানজানিয়ারও আছে। যেমন কেনিয়ার মোম্বাসা পোর্টটা হচ্ছে একদম ইন্ডিয়ান ওশনের সাথে খুবই ফেমাস একটা পোর্ট। এই পোর্টটা আগে ওমানিদের দখলে ছিল দীর্ঘ সময়। আর তানজানিয়াতে তো দারেসালাম পোর্টের নাম আমরা শুনেছি। তানজানিয়া একটা দ্বীপও আছে জাঞ্জিবার, এই দ্বীপটাও একসময় ওমানিদের আন্ডারে ছিল। সো এই পার্টটা ওমানিরা দেখেছে, আবার ভিতরের মেইন ল্যান্ডগুলো আবার ব্রিটিশরা এবং ফ্রেঞ্চ কলোনি ছিল। তো ভিতরে হচ্ছে উগান্ডা এবং রুয়ান্ডা আছে, এদের কোনো সি পোর্ট নাই, বাট তাদের সাথে ভিক্টোরিয়া লেক আছে। জানেন হয়তো যে ভিক্টোরিয়া লেক হচ্ছে 3টা কান্ট্রির সাথে বেশ বড় একটা লেক, নিয়ারলি বাংলাদেশের হাফ সাইজের। তো আমরা এই কেনিয়া থেকে একই সাথে কেনিয়া, উগান্ডা, রুয়ান্ডা, তানজানিয়া, সোমালিয়া 5টা কান্ট্রি লুক আফটার করি। সো কেনিয়াতে যখন আমরা যেহেতু রেসিডেন্ট, আমরা বাকি কান্ট্রিগুলোতে আমরা হচ্ছে নন রেসিডেন্ট মিশন, আমরা আবাসিক না, নন আবাসিক আর কি। তো আমাদের ওই দেশগুলোতেও যেতে হয়, কাজ করতে হয়, কারণ ওখানেও বাঙালি আছে। ওই দেশের সাথেও আমাদের অনেক এমওইউ বা এগ্রিমেন্ট আছে যেগুলো নিয়ে আমাদের কাজ করতে হয়। তো আমাদের মাঝে মধ্যে ভিজিটে যেতে হয়। তো ভিজিটগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করি। যেমন মাঝে মধ্যে যদি কোনো এরকম বড় প্রেসিডেন্সিয়াল মিটিং বা ভিজিট বা স্টেট ভিজিট হয়, সাপোজ এই যেমন গত বছরের জানুয়ারিতে উগান্ডাতে 19তম ন্যাম সম্মেলন হলো। তো ন্যাম সামিটে আমাদের বাংলাদেশ থেকে ডেলিগেশন গেল। তো তখন উগান্ডা যেহেতু কেনিয়ার আন্ডারে পড়ে, তো আমরা কিন্তু ওখানে হাই কমিশনার স্যার আমি গিয়েছিলাম এবং ওখানে আমরা প্রায় 12 দিন থেকে কাজকর্ম করেছি। তো এরকম রুয়ান্ডাতে আবার যে আইক্যান সামিটটা হলো আমি বললাম জুন মাসে, ওখানে আমি গিয়েছিলাম হাই কমিশনার স্যারের পক্ষে। উগান্ডা গেলাম, তারপর তানজানিয়াতে আমরা প্রায়শই ভিজিট করি, হচ্ছে ওদের সাথে আমাদের বেশ কিছু কোলাবোরেশন তৈরি হচ্ছে বর্তমানে, ট্রেড রিলেটেড এবং ইনভেস্টমেন্ট রিলেটেড, যেটাকে আমরা কন্ট্রাক্ট ফার্মিং বলি। তো এটার বড় একটা সুবিধা হচ্ছে কেনিয়া, তানজানিয়া সবগুলোই হচ্ছে বিশাল বড় দেশ। কেনিয়া হচ্ছে 4.5 টাইমস বিগার দ্যান বাংলাদেশ, আবার পপুলেশন হচ্ছে 1/4, মাত্র 5 কোটি। সো এই কারণে কেনিয়া এবং তানজানিয়াতে প্রচুর অ্যারাবল ল্যান্ড আছে, যে ল্যান্ডগুলোকে চাইলে লিজ নিয়ে বা কন্ট্রাক্ট ফার্মিংয়ের আওতায় নিয়ে চাষযোগ্য করা যায়। তাদের ওই টেকনোলজির কিছু অভাব আছে, যেটা বাংলাদেশের আবার কিন্তু এই নলেজটা ভালো। সো আমরা এই কোলাবোরেশন করার চেষ্টা করতেছি। যদিও কেনিয়া বা তানজানিয়া এই দুইটা দেশের কোনোটাই বাংলাদেশের সাথে একটু ওয়েল ইন্ট্রোডিউসড না, দীর্ঘদিন ধরে একটা গ্যাপ আছে, বা তারা ইন্ডিয়ামুখী বেশি বা ইউরোপমুখী। কারণ ইন্ডিয়ানরা দীর্ঘ মানে প্রায় 2 শতকের উপর, মানে 250 বছর ধরে কেনিয়া তানজানিয়াতে বসবাস করছে। কারণ যখন আসলে ইংল্যান্ডরা ওই উগান্ডা, তানজানিয়া এবং কেনিয়াকে দখল করে রেখেছিল, ওই সময় তারা রেল লাইন নির্মাণ করে 1800 শতকে। ওই সময় ইন্ডিয়া থেকে তারা লেবার হিসেবে কুলি নিয়ে যায়। তো সেই কুলি বা লেবাররাই হচ্ছে পরবর্তীতে 5th বা 6th জেনারেশন পার করে এখন ওখানে বড় 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 এন্টারপ্রেনার হয়ে গেছে। তাদের ফুড চেইন আছে, তারপর বিজনেস চেইন আছে, তারা শপিং মল দিচ্ছে, রেস্টুরেন্ট দিচ্ছে, ব্যবসা করছে। তো সবকিছু মিলে রিয়েল এস্টেট প্রপার্টিও আছে ওদের। তো সবকিছু মিলে হচ্ছে ওরা আইদার ইন্ডিয়ান, ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে আইদার চাইনিজ, আর ডিপ্লোম্যাটিক কমিউনিকেশনের দিক থেকে খুব পরিমাণ হচ্ছে ইউএসএ মুখী এবং ইউরোপমুখী। সো হ্যাঁ, ফান্ডিং এর জন্য। সো বাংলাদেশ থেকে তারা আসলে ওইভাবে কখনোই চিন্তা করে নাই। আবার দেখেন, বললাম যে বাংলাদেশে তো তাদের মিশনও নাই, কেনিয়ার, উগান্ডারও নাই, সবার ইন্ডিয়াতে, ইন্ডিয়া থেকে বাংলাদেশ দেখে। সো এই কারণে আমরা আগে শুরু করেছি কেনিয়া থেকে, যে কেনিয়ার মিশনটা যদি খোলাতে পারি আমরা বাংলাদেশে, ডেফিনেটলি তখন আমরা আশেপাশের কান্ট্রিগুলো অ্যাক্টিভ হবে, যে না, কেনিয়া তো বাংলাদেশে খুলেছে, কি কারণে খুললো আমরা একটু ইনভেস্টিগেট করি, তারা কি কোনো নতুন কোলাবোরেশন করছে কিনা। সো ওই সুযোগে হয়তো দেখা গেলো উগান্ডাও খুলে ফেলতে পারে, সেটা আমাদের জন্য ভালো। বাংলাদেশে বর্তমানে 51টা দেশের হচ্ছে 51 না 52টা দেশের মনে হয় মিশন আছে, আর কেনিয়াতে বর্তমানে 110টা দেশের মিশন আছে, বাংলাদেশের প্রায় দ্বিগুণ। সো ইম্পর্টেন্সের দিক থেকে অবশ্যই বুঝতে হবে কেনিয়া নাইরোবিকে তারা বেশি ইম্পর্টেন্স দিচ্ছে, স্বাভাবিক, কারণ ইউএনের হেডকোয়ার্টার ওখানে আঞ্চলিক যেটা। সো এই কারণে আমাদের এই দেশগুলোর সাথে যখন কোনো ডিপ্লোম্যাটিক মিটিং হয় বা ভিজিট হয়, আমাদের যেতে হয়। এছাড়া একটা আছে, আমরা কনসুলার ক্যাম্প বলি, কনসুলার সার্ভিস দিতে হয় বাঙালিদেরকে। উগান্ডা, রুয়ান্ডা, তানজানিয়াতে বেশ কিছু বাঙালি আছে। কেনিয়াতে বর্তমানে প্রায় 1000 বাঙালির উপর বসবাস করছে। তাদের কেউ কেউ ইউএনএ কাজ করছে, কেউ স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকে আছে, কেউ ওয়ার্ল্ড ব্যাংকের আইএফসিতে কাজ করছে, কেউ ইউএন মিশনে কাজ করছে, এরকম আছে। সো এদেরকে কনসুলার সার্ভিস দেওয়াটা আমাদের কাজ। তো শুধু কেনিয়ায় তো না, এটা উগান্ডাতেও আছে, রুয়ান্ডাতেও আছে, আমাদেরকে ওইসব দেশেও যেতে হয়। সো সবকিছু মিলিয়ে আমরা এভাবেই কোলাবোরেশনে কাজ করে থাকি। যদিও ম্যান পাওয়ার অনেক কম, আমাদের কেনিয়া মিশনে হাই কমিশনার স্যার এবং আমি 2জন মাত্র ডিপ্লোম্যাট, আর 2জন অফিসিয়াল স্টাফ আছেন। এই নিয়ে হচ্ছে আমাদের মোটামুটি কাজকর্ম। এর মানে যেখানেই যেতে হয় আমাকে ইনক্লুড থাকতে হয় সামহাউ। তো আপনারা 4 জন মিলে 5টা দেশ দেখাশোনা করছেন। হ্যাঁ, সেরকমই, এবং এটা আমাদের জন্য অবশ্যই কষ্টকর। ওখানে 2-3 জন আমাদের লোকাল সাপোর্টিং স্টাফ আছে, বাট তারা তো আর ওভাবে হেল্প করতে পারে না যেটা আমাদের করতে হয়। তো এগুলার সাথে মোটামুটি মানে আমরা কোপ আপ করে নিয়েছি 1 বছরে। তো একটু হেক্টিক সময়ই থাকে আসলে। কাজের পরে সময় কম পাওয়া যায়।
তো ভাইয়া আপনার কাজের যেই বর্ণনা দিলেন সেই অনুযায়ী তো আপনাদের ঘোরাঘুরির অনেক সুযোগ থাকার কথা। তো আপনি যদি একটু শেয়ার করতেন যে আপনি কত জায়গায় ঘোরাঘুরি করেছেন? আচ্ছা। ঘোরাঘুরির ব্যাপারটা এটা আসলে যখন ফরেন সার্ভিসে কেউ আসতে চায়, আমরা প্রশ্ন-টশ্ন করলে ভাইবা বউরা অনেকে বলে যে, আমার হচ্ছে দেশ-বিদেশ দেখার শখ আছে বা ইচ্ছা আছে। এইজন্য আমি ফরেন সার্ভিসে যেতে চাই। যে ঘুরবো, রিপ্রেজেন্ট করব এবং ঘুরবো। তো আসলে স্কোপ যে পাওয়া যায় না তা না। যতই কাজ থাকুক কোনো না কোনো উইকেন্ড একসময় হয়তো একটা ফ্রি পাওয়া যায়। তো যে উইকেন্ডটা ফ্রি পাওয়া যায় বেশিরভাগ সময় হচ্ছে কাজে লাগানোর চেষ্টা করা হয় আমাদের পক্ষ থেকে। তো কেনিয়াতে আসলে ঘোরার জায়গা অনেক আছে। কেনিয়া চা কফির জন্য খুবই বিখ্যাত। হিলি এরিয়া। আ ওখানে বেশ কয়েকটা ভালো দর্শনীয় জায়গাও আছে। ছোট, ছোট লেক আছে, ওয়াটারফল আছে। ওখানে ছোট ফরেস্ট আছে। ফরেস্টগুলো দেখতেও খুব সুন্দর। প্রচুর পরিমাণের গাছ এবং খুবই গ্রিন একটা কান্ট্রি কেনিয়া। তো এগুলা মোটামুটি ঘুরে ফিরে দেখেছি। আ এরপর ন্যাশনাল জিওগ্রাফিতে আমরা যে ছোটবেলায় দেখতাম যে মাসাই মারা, সেরেনগেটি। তো মাসাই মারা হচ্ছে কেনিয়াতে অবস্থিত আর সেরেনগেটি হচ্ছে তানজানিয়ান বর্ডারে। মানে ২ টিই পাশাপাশি কেনিয়া তানজানিয়ান বর্ডারে আরকি। তো মাসাই মারাতেও যাওয়া হয়েছে। 2 নাইট স্পেন্ড করেছি। আ লাইভ হান্টিং দেখা, সিংহ দেখা, তারপর হচ্ছে চিতা শিকার করতেছে, আ জেব্রা, হাতি সবকিছুই মোটামুটি দেখা হইছে। তো এটা ম্যান একটা ভার্সাস ওয়াইল্ড এক্সপেরিয়েন্স। হ্যাঁ, কাইন্ড অফ। এটা একটা অন্যরকম এক্সপেরিয়েন্স যেটা ইউরোপ আমেরিকাতে আসলে পাওয়া যায় না। এরপরে হচ্ছে ওখানে বিচও আছে। মোম্বাসা পোর্টে বেশ কয়েকটা ভালো, ভালো বিচ আছে মোম্বাসার সাইডে। ইন্ডিয়ান ওশানের নীল পানিটা খুবই সুন্দর। মানে কম্পেয়ারিং টু বাংলাদেশের কুয়াকাটা বা সেন্ট মার্টিনস বা কক্সবাজার, এটার তুলনায় বিচগুলা ফার বেটার honestly ছবি বলতে ভালো গেলে। আসে। ছবি খুবই সুন্দর আসে। আর তানজানিয়াতে যখন গেলাম তখন জাঞ্জিবারে আমাদের এই মার্চ মাসে একটা প্রোগ্রাম ছিল, গত মার্চে। কমনওয়েলথের ল মিনিস্ট্রির একটা মিটিং ছিল। তো সেখানে আমি আবার অ্যাটেন্ড করেছিলাম। তো জাঞ্জিবার তো একটা পুরা দ্বীপ। এটাকে প্রিজন আইল্যান্ড বলা হতো একসময়, যে প্রিজনারদের কেনাবেচা হতো। স্লেভ মার্কেট ছিল ওমানিদের সময়। তো এটার অনেক ইতিহাস আছে। তো জাঞ্জিবার তো আসলে মানে দর্শনার্থীদের জন্য একটা ফেমাস জায়গা। প্রচুর ইউরোপিয়ান ওখানে এবং সেন্ট মার্টিনের মতো বিচ টাইপের আছে। আরো ফার বেটার, অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি নীল। মানে ইন্ডিয়ান ওশেনের পানির কালারটা আসলে অন্যরকম। তো এই ভিউগুলো আসলে পেয়েছি। কাজের মধ্যে হয়তো একটু দেখতে পেরেছি, ঘুরতে পেরেছি। তারপর উগান্ডাতে যখন গেলাম ভিক্টোরিয়া লেক ঘুরেছি। তো ভিক্টোরিয়া লেক তো ডেফিনিটলি একটা গুরুত্বপূর্ণ জায়গা। আমরা যে সোর্স অফ নাইল বলি, নীল নদের যে নীল উৎস, নদের উৎস। সেখানেও যেতে পেরেছি। পৃথিবীর যে ইকুয়েটর লাইন, নিরক্ষরেখা, সেই নিরক্ষরেখার লাইন বরাবর দাঁড়িয়ে ছবি তুলেছি। সো সবকিছু মিলিয়ে টুকটাক ঘোরা হয়েছে, খারাপ না। ১ বছরে বেশ ভালো এক্সপেরিয়েন্স। কাজের ফাঁকেও আসলে টুকটাক সময় পাওয়া যায়। যাক, অনেক, অনেক ঘোরাঘুরি করে ফেলছেন। এত জায়গা আস তো আমরা শুধু ম্যাপে পরীক্ষার জন্য আমরা হয়তোবা ম্যাপ শিখি, বাট আপনি ওটা নিজে গিয়ে দেখে এসেছেন। আসলে গত ১ বছরে আমার কেনিয়ার পোস্টিং এ অনেকগুলো আ মানে ভিজিট হয়েছে। তো এই ভিজিট গুলোর কারণেই যেমন জাঞ্জিবার গিয়েছি, বুকান্ডা গিয়েছি। তখন ওই স্কোপে একসাথে মানে কাজ করা এবং ঘোরাঘুরি দুটোই ঘোরাঘুরি, হয়ে হ্রদ গেছে। দেখা, কলা বেচা ২ টা একসাথে। আ তো ভাইয়া, আ এখন আ একটা কোয়েশ্চেন ছিল যে যারা এখন সদ্য পাশকৃত, ওদের অনেক সময় কনফিউশন থাকে যে বিশেষ করে ইঞ্জিনিয়ারিং সেক্টরেরও অনেকের থাকে যে বাহিরের দেশে যাব নাকি জিআরই টোফেল দিব নাকি বিসিএস এর জন্য প্রিপারেশন নিব। তো ওদের এই কনফিউশনটা আসলে ওরা কিভাবে দূর করতে পারে? মানে আপনি কিভাবে আপনার এক্সপেরিয়েন্স দিয়ে তাদেরকে একটা সাজেশন দিবেন যে পাশ করলাম, আমি কোন দিকে আগাবো? বিসিএস এর দিকে নাকি বাহিরে চলে যাব বা দেশে রিসার্চ করব? কোন সেক্টরটাতে তাদের মানে চিন্তা ভাবনা করবে? মানে এটা তো obviously হুম, পার্সোনাল হুম। চয়েস এর উপর টোটালি ডিপেন্ডেন্ট। স্টিল অনেকে আছে যারা বের হয়ে, যেমন স্পেশালি আমি যদি বলি, আমি বের হওয়ার পর আমার ক্লু ছিল না হোয়াট আই ওয়ান্ট টু ডু উইথ মাই লাইফ। তো তখন ফ্রেন্ডরা বিসিএস দিচ্ছিল দেখে আমি অ্যাপ্লিকেশন করে ফেলছি। দে এখান থেকেই হলো গিয়ে বিসিএস জার্নিটা শুরু। প্রিলি দেওয়ার পর পড়ালেখা ইন্টারেস্টিং লেগেছে দেখে পরের জার্নিটা কন্টিনিউ করেছি। বাট দেখা যায় যে আমাদের সাথে অনেকেই কনফিউশন এ ভুগে। হুম, যেমন হুম। আমি এখনো অনেক ধরনের টেক্সট পাই যে আমি কোন সেক্টরে যাব এটা আমি বুঝতে পারতেছি না। যদিও আমি বা আপনি অন্যদের স্পেসে না থেকে এই সাজেশনটা দেওয়া যায় না। বাট স্টিল আপনার কি মনে হয় যে পাস করার পরপর কোন ফ্যাক্টর গুলো মাথায় রেখে এই ডিসিশনটার দিকে আগানো উচিত? আচ্ছা, আসলে খুবই একটা ভালো প্রশ্ন। এটা শুধুমাত্র আমি ইঞ্জিনিয়ারিং সেক্টরের কথা বলব না। আমি ওভারঅল ইন সবার জেনারেল। ইন জেনারেল কথা বলি। আসলে পাস করার পরে আমাদের মানে এখন যে বর্তমান জেনারেশন, বা আজ থেকে ৮-১০ বছর আগে মানে ২০১৫ সালের পর থেকে আসলে বিসিএস এর ক্রেজটাকে একটু মানে বাড়িয়ে দেখানো হয়েছে। তো এই ক্রেজটার কারণে অনেকেই হচ্ছে আগ্রহী হয়েছেন বিসিএস এ আসার জন্য। এসেছেনও অনেকে, কেউ পারেননি। আ অন্যদিকে চলে গেছেন। তো আমার কথা হচ্ছে আ মানে আসলে ক্যারিয়ার প্ল্যানিংটা এমন হওয়া উচিত যে আমি আসলে কি চাই? মানে আমার চাওয়াটা কি? আমরা অনেক সময় গুরুত্ব দিয়ে থাকি ক্যারিয়ার প্ল্যানিং এর ক্ষেত্রে যে ফ্যামিলি কি চায়?
হয়তো বাবা মা বলছে যে তোকে তো ম্যাজিস্ট্রেট হতে হবে, আমি চাই আমার ছেলে ম্যাজিস্ট্রেট হবে, বা মা বললো যে না আমার ছেলে পুলিশের গাড়ি নিয়ে ঘুরবে, আমি বলবো আমার পুলিশের মা, এটা আমার খুব পছন্দ। আবার কেউ বললো যে না আমার ছেলেকে ডিপ্লোম্যাটই হতে হবে, মানে সে বাইরে থাকবে, আমি বলবো যে আমার ছেলে ডিপ্লোম্যাট। তো এই যে ফ্যামিলির যে একটা প্রেশার, এই প্রেশারটার কারণেও কিন্তু অনেকে ক্যারিয়ার প্ল্যানিংটা চেঞ্জ করে। আবার অনেকে আছে যে মানে আসলে চারপাশের পরিস্থিতি এগুলোর উপর অনেক সময় ডিপেন্ড করে। যেমন হয়তো পাশ করা মাত্রই কোনো একটা চাকরিতে কাউকে ঢুকতেই হবে, হয়তো ফ্যামিলিকে সাপোর্ট দিতে হবে, কোনো উপায় নাই। আবার কেউ হয়তো অখণ্ড অবসর পায়, ধীরে সুস্থে চিন্তা করে যে একটু বাইরে ঘুরে আসি, ভালো না লাগলে আবার তখন দেশে ব্যাক করব। অনেকে এরকমও করে, পিএইচডি বা মাস্টার্স করার জন্য চলে যায়। তো আমার কথাটা হচ্ছে আপনি যাই করেন না কেন আপনাকে একটা এইম থাকতে হবে। এইমটা ঠিক করেন যে আসলে আমি কি চাই। এইমটা ঠিক করার পর ওই এইমকে বেস করে তারপর আপনি স্বপ্ন দেখেন। মানে আপনি যদি স্বপ্নটা আগে দেখেন এইম ঠিক না করে, তাহলে এটা আসলে সাংঘর্ষিক হয়ে যাবে। সাপোজ আমি স্বপ্ন দেখতেছি যে আমি বিসিএস এ আমার আসতেই হবে, বাট আমার কোনো এইম নাই, আমি পড়তেছি না ঠিক মতো, আমি বাইরে জিআরই দিচ্ছে যে ফ্রেন্ড তার সাথেও আড্ডা দিচ্ছি, তার মতো করেও চলতেছি, আবার প্রাইভেট চাকরির দিকেও একটু খোঁজ খবর নিচ্ছি, ওইদিকেও ঢুকতে পারি, আবার প্রিলির এক সেট বইও কিনে রাখছি। তো আমার এইমেরই কোনো ঠিক ঠিকানা নাই, অথচ আমি একটা ড্রিম দেখছি যে আমি একসময় ফরেন অ্যাডমিন পুলিশ বা এই টাইপের ক্যাডার হব। তো আমার কথা হচ্ছে আগে এইমটা ফিক্স করেন, স্বপ্ন তারপর দেখেন। দেখেন স্বপ্ন বড় হোক ছোট হোক ডাজেন্ট ম্যাটার, দেখার পরে দেন আপনি ওই এইম অনুযায়ী কাজ করলে ওই স্বপ্ন পর্যন্ত যেতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। সো কথাটা হচ্ছে কিছু লিমিটেশন থাকবে। যেমন একজন ব্যক্তি বা একটা স্টুডেন্ট, কেউ হয়তো ম্যাথমেটিক্স খুবই ভালো পারে, তার হয়তো ৫ মিনিটে কোনো একটা ম্যাথ করা হয়ে যায়, আর একজন আধা ঘন্টাতে ওই ম্যাথটা সলভ করতে পারে না। বা কেউ একটা বাংলাদেশ অ্যাফেয়ার্স পড়ছে, সংবিধানের মূলনীতি বা সামথিং কিছু, কেউ হয় ১০-১৫ মিনিটের মধ্যে হয়তো ১০টা অনুচ্ছেদ পড়ে ফেলছে, আর একজন সারাদিন ধরেও ৫টা অনুচ্ছেদ মুখস্থ হচ্ছে না। সো মানুষ যে বলে চেষ্টায় কি না হয়, এই কথাটার সাথে আমি একটু দ্বিমত প্রকাশ করি। চেষ্টায় আসলে সবকিছু হয় না। তো প্রত্যেকটা মানুষের সৃষ্টি মানে একদম জন্মের শুরু থেকে একটা সর্বোচ্চ ক্যাপাসিটি বা ম্যাক্সিমাম ক্যাপাসিটি নিয়ে তৈরি হয়। তার কিন্তু ওই ক্যাপাসিটির যে ব্যারিয়ারটা আছে ওর বাইরে সে যেতে পারবে না। আপনি ধরেন ১০ মিনিটে যে ম্যাথটা করতে পারেন সেটা চেষ্টা করলে ৭ মিনিট ৮ মিনিটে নামায় আনতে পারবেন। বাট যে ছেলেটা ২ মিনিটেই ম্যাথটা সলভ করবে, আপনি কোনদিন তার লেভেলে যেতে পারবেন না। আবার যে ১০ মিনিট অনুচ্ছেদ ১০ টা মুখস্থ করবে, আপনি তো সর্বোচ্চ সেটা আধা ঘন্টায় নামায় আনতে পারবেন সারাদিন থেকে। চেষ্টা করে বারবার পড়ে। কিন্তু ১০ মিনিটে পড়ে ওই ছেলেটা যে অন্য একটা কাজে চলে গেল, আপনি কিন্তু ওইটা পারছেন না। সো আপনার লিমিটেশনটা, আপনার ব্যারিয়ারটা আপনাকেই জানতে হবে। সো নো ইয়োরসেলফ, নো দাইসেলফ আমরা যেটা বলি। আপনি আপনাকে জানেন যে আপনার কোয়ালিফিকেশন কতটুকু। যদি মনে করেন যে না বিসিএস এর যে জার্নি বা বিসিএস এর যে সিলেবাস সেটা আপনার জন্য সুইটেবল, ডেফিনিটলি আপনি ট্রাই করেন। এইমটা ফিক্স করে এই স্বপ্নটাই দেখেন। আর যদি মনে হয় যে না এটা অনেক লম্বা জার্নি, আমার এই সময় হবে না, আমার দ্রুত চাকরিতে ঢুকতে হবে, ইউ গো ফর আদার অপশনস। আপনি কোনো একটা প্রাইভেট চাকরিতে ঢুকে যান, ব্যাংকে ঢুকে যান। আপনার যদি বাইরে পড়তে যাওয়ার ইচ্ছা হয়, আপনি চলে যান বাইরে, সমস্যা নাই। ডিপেন্ড করবে আপনার ফ্যামিলি স্ট্যাটাসের উপরে। আপনি চলে গেলে কোনো প্রবলেম হচ্ছে কিনা। তো আমার কথা হচ্ছে প্রত্যেকটা মানুষেরই নিজস্ব একটা ফ্যামিলি আছে, নিজস্ব একটা জগৎ আছে। তো আমি সাব্বির হয়ে আমি ওখানে কথা বলতে পারব না। আমি যেটা বলব সেটা হয়তো সবার জন্য অ্যাপ্লিকেবল হবে না বা তোমার জন্যও হবে না। সো তুমি তোমার মতো করে এখন ডেস্কোতে আছো, তুমি এখন ফরেন সার্ভিসে আসতেছো। আমি ছিলাম সংসদ ইঞ্জিনিয়ার হিসেবে, আমি সেখান থেকে ফরেন সার্ভিসে আসছি। সো এইমটা ছিল আমাদের হয়তো শেষ পর্যন্ত এইটাই। আমি সেই অনুযায়ী কাজ করে গেছি, সফল হয়েছি হয়তো। বাট যে হবে না তার জন্য অবশ্যই প্ল্যান বি, প্ল্যান সি রেখে কাজ করা উচিত আমার মতে। সো একদম ঝোঁকের বশে মানে এমন একটা টার্গেট নেওয়াও ঠিক না, যেটা তোমার জন্য ব্যাকফায়ার করবে বা তোমার জন্য ক্ষতিকর হয়ে যাবে। অনেকে আছে যে বছরের পর বছর বিসিএস দিয়ে যাচ্ছে, ৪টা ৫টা ৬টা প্রিলি দিয়েছে, একটা প্রিলিও পাস করতে পারছে না, বা একটা ২টা করেছে, রিটেনে গিয়ে আটকে যাচ্ছে, বা রিটেন দিয়েছে, ভাই গিয়ে আর হচ্ছে না। সো তারপরও দিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত বয়স শেষ হয়ে গেছে, ৩০ বছর হয়ে গেছে, ৩২ হয়ে গেছে, তার কোনো চাকরিই হয়নি ওটা করতে গিয়ে। সো আমার মতে এরকম সাংঘর্ষিক বা মানে আত্মহত্যা টাইপের কোনো কাজকর্ম না করাই ভালো। অনেকে আছে যে চাকরি হয়ে যায় জয়েন করে না, তাও যে বিসিএস দিয়েই ছাড়বো। হ্যাঁ, তাও আছে যে বিসিএসটাতেই আসবো। হুম, সো আমার মতে এরকম মানে একদম ডাই হার্ড টাইপের ক্রেজ না তৈরি করে আপনি বাস্তবতার সাথে মিল রেখে আপনার ক্যাপাবিলিটি অনুযায়ী সেই অনুযায়ী কাজ করেন। নাম্বার 1। নাম্বার 2 যেটা আমি বলব সেটা হচ্ছে যে আসলে তাহলে মানে বিসিএস এর এই লম্বা জার্নি না হলে কি করব? না হলে আপনার জন্য অবশ্যই অপশন আছে। আপনি যে সাবজেক্টেই পড়াশোনা করেন কোনো না কোনো চাকরি আছে। অনেক অপশন আছে। ব্যাংকিং সেক্টর বলি বা ইঞ্জিনিয়ারিং এর জন্য পাওয়ার সেক্টর, এই সেক্টর। যারা ডাক্তার তাদের জন্য অবশ্যই প্র্যাকটিস করার অপশন আছে। আপনি বড় ডিগ্রি নিয়ে আসেন। আপনি যেকোনো মেডিকেল কলেজগুলোতে বা প্রাইভেট হসপিটালগুলোতে অবশ্যই প্র্যাকটিস করতে পারবেন। সো প্রত্যেকের জন্যই অপশন আছে। সো সেই অপশনগুলোকে কাজে লাগিয়ে আমার মনে হয় ক্যারিয়ার প্ল্যানিংটা করা উচিত। আর এই ধরনের ক্যারিয়ার প্ল্যানিং করার আগে অবশ্যই
মানে কিছু মানুষের সাথে পরামর্শ করে, কারণ অনেকেই নিজে নিজে ঠিক করতে পারে না। সো অ্যাটলিস্ট যারা ভার্সিটির সিনিয়র থাকে বা পরিচিত কেউ থাকলে বা অ্যাটলিস্ট এই টাইপের কাজকর্ম করে সফল হয়েছেন এরকম কারোর সাথে কথা বলে নিলে, মানে সফলতার জার্নিটাও কিন্তু একটা এক্সপেরিয়েন্স, এক্সপেরিয়েন্সটাও নেওয়া যায় কিন্তু। মানে আবার অসফলতার জার্নিটাও একটা এক্সপেরিয়েন্স। সো ব্যর্থ হয়েছেন সফল হয়েছেন ডাজেন্ট ম্যাটার, অ্যাটলিস্ট মানুষের সাথে শেয়ার করে তারপরে হচ্ছে আপনার ক্যারিয়ার প্ল্যানিংটা ঠিক করা উচিত। আর আমাদের বাংলাদেশে একটা বড় সমস্যা, আমাদের বেশিরভাগ মানুষেরই কোনো এইম থাকে না। আপনি যদি এইম ইন লাইফটা ঠিক করতে চান বা কথা কাউকে জিজ্ঞেস করেন যে আপনার এইম ইন লাইফ কি, কেউ বলতে পারবে না। আমরা ছোটবেলায় পড়ছি কি, ওই বাচ্চাকালে যা পড়াইছে টিচার যে হব। আই ওয়ান্ট টু বি ডক্টর, তারপরে হচ্ছে পড়াশোনা শেষ করে ডাক্তার হয়ে গ্রামে গ্রামে যাব। ফিরে যাব, তারপর দাতব্য চিকিৎসালয় দিব। কিন্তু দাতব্য চিকিৎসালয় দিলে তো আপনার পেট চলবে না। সো ফাইন্যান্সিয়াল ম্যাটার জিনিসটাই হচ্ছে ম্যাটার করে সব থেকে। সো আপনার এইম ইন লাইফটা হওয়া উচিত হচ্ছে মানি আর্ন করা, কিন্তু সেটা হচ্ছে একটা লজিক্যাল ওয়েতে, লিগ্যাল ওয়েতে এবং ভালো কাজের মাধ্যমে। সো আপনি নিজেকে কাজে লাগান, নিজের ক্যাপাবিলিটিসগুলো জানেন, নিজের কোথায় কোথায় স্ট্রং জোন আছে সেটা ঠিকমতো নার্চার করেন, আর কিছু কোয়ালিটি আসলে অ্যাডপ্ট করেন। যেমন আপনি যদি সত্যি সত্যি বিসিএস সার্ভিসে আসতে চান, কিছু কোয়ালিটি আপনার লাগবে। আপনাকে অ্যাটলিস্ট কমিউনিকেশনে ভালো হতে হবে। আপনি কথা বলবেন না, ইন্ট্রোভার্ট থাকবেন, অথচ সিভিল সার্ভিসে আসবেন, পাবলিক ডিলিংস করবেন, তা তো হবে না। আপনি কথাই বলছেন না, আপনার সাথে দুজন সাহায্য প্রার্থী আসছেন, হয়তো আপনার দেশি মানুষ, আপনি কথা বললেন না। আমার নাইরোবিতে আমি কাজ করছি, দুজন বাঙালি আসলো, আমি সময় দিব না, ভাল লাগতেছে না এখন, এগুলো করলে তো হবে না। আপনাকে কমিউনিকেশন করতে হবে, আপনাকে একটু পলিশড হতে হবে। আপনার যদি ফরেন সার্ভিস আসতে চান, ইংরেজিতে কথা বলা চর্চা এখন থেকে শুরু করেন। নিজেকে দু একটা কোর্স করেন, দু একটা এক্সট্রা ল্যাঙ্গুয়েজ শিখে রাখেন। ফ্রেঞ্চ শিখছি আমি স্প্যানিশও শিখেছি কিছুটা, A2 পর্যন্ত ফ্রেঞ্চ শেখা আছে। সো এটাকে আরও বাড়ায়নি, মানে আমার কথা বলছি, বা আপনি যদি আসতে চান আপনি এগুলোকে আর একটু মানে ঝালাই করেন। আপনি যদি পুলিশে বা অ্যাডমিনে আসতে চান, এখানে কি টাইপের কোয়ালিটি লাগে সেগুলো একটু নার্চার করার চেষ্টা করেন। পাবলিক ডিলিংসের জন্য আপনি পাবলিক সাইকোলজি বা হিউম্যান সাইকোলজি বোঝার চেষ্টা করেন, এগুলো নিয়ে একটু পড়াশোনা করেন, ঘাটাঘাটি করেন। সো আপনাকে হচ্ছে স্কিলফুল করেন। একজন স্কিলফুল মানুষ কখনো বসে থাকবে না, এইটুকু আমি অ্যাটলিস্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর ক্যারিয়ার প্ল্যানিং এর ফাইনাল কথা এইটাই, যাই হোক না কেন ভাই, তাকদিরে না থাকলে আসলে কখনোই সেটা হবে না। আইদার সেটা বিসিএস বা বাইরে যাওয়া বা অন্য যে কোনো চাকরি। সো অবশ্যই স্রষ্টার কাছে প্রার্থনা রাখতে হবে এবং ভালো মানুষ হয়ে চলতে হবে। সবার সাথে অ্যাটলিস্ট মানে কারো ক্ষতি না করা, এই টাইপের, এটাও কিন্তু একটা বড় গুণ। এই যে এই গুণটা কিন্তু হয়তো আপনাকে আল্লাহ হয়তো অন্যভাবে রিটার্ন করিয়ে দিবে, যেটা হয়তো আপনি বুঝতেও পারবেন না। সো এই জিনিসগুলোকে মানে ভালো মানুষ হওয়া সোজা কথা। সো এটা হতে পারলে আমার মনে হয় অনেক কিছুই সম্ভব। ধন্যবাদ ভাইয়া আপনাকে। আপনি বাংলাদেশে এসেছেন, এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন এবং আপনি আপনার এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করেছেন, যেটা হয়তোবা আমরা ডিরেক্ট যে সার্ভিসে আছে তাদের সাথে আমরা হয়তোবা ডিরেক্টলি সাক্ষাৎ করতে পারি না বা সবাই এগুলো জানতেও পারে না। অনেকেরই অনেক আগ্রহ থাকে বা ভাইভাতেও এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় যে, "তুমি সার্ভিসে গেলে কি করবা?" তো আমরা আপনার মাধ্যমে ফরেন সার্ভিসে আসলে কি ধরনের কাজ হয় বা কি ধরনের কাজ করার স্কোপ আছে সবকিছুই জানতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য, এবং যারা এতক্ষণ ধরে শুনলেন তাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি আপনাদের ক্যারিয়ার প্ল্যানিং অনেক স্মুথ হোক। ভালো থাকুন সবাই। সবার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের আড্ডাতে আপনারা অংশ হিসেবে ছিলেন। আশা করি আপনারা ভাইয়ার সাথে আমাদের আলোচনাতে অনেক কিছু জানতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।